ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসে আছি। সামনে সকলে দাঁড়িয়ে আছে। বুঝলাম স্যার ক্লাসে এসেছে। আমি আমার মনে মোবাইল চালাচ্ছি। হঠাৎ একটা মেয়ে এসেই ঠাস ঠাস করে মুখে 2টা চড় মারলো। উফ, একটু হলে লেভেলটা কমপ্লিট করতে পারতাম। গেল মেজাজটা খারাপ হয়ে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমায় চড় মেরে যা তা বলে চলেছে। আমি একদিনে তার দিকে চেয়ে আছি। ক্লাসের সবাই অবাক, তার কারণ আজ পর্যন্ত কোনো স্যার বা ম্যাডাম আমার গায়ে হাত তোলেনি। আর কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে চড় মারলো। আমার কাছে তার কথাগুলো মধুর মতো লাগতেছে। আমি চুপ করে শুনে যাচ্ছি। এই ছেলে, আমার ক্লাস থেকে বের হয়ে যাও এক্ষুনি। আমি চেয়ে আছি এক ধ্যানে। কথা কানে যায় না নাকি? বের হতে বলছে, বের হও। আমার ক্লাস বখাটেদের জন্য নয়। ও এবার বুঝলাম, এ কোনো মেয়ে নয়, এ আমাদের নতুন ইংরেজি ম্যাডাম। দূর, শেষমেশ কিনা ম্যাডামের উপরে ক্রাশ খাইলাম। আমার কান ধরে ম্যাডাম ক্লাসের বাইরে বের করে দিলেন। আমি কিছু বললাম না। তার হাতের ছোঁয়া যেন আমায় পাগল করে দিচ্ছে। ক্লাসের বাইরে এসে আমার সামনে আমার মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো আর বলল, ফের যদি কোনো সময় আমার ক্লাসে মোবাইল দেখি তাহলে তোমার খবর আছে। জি ম্যাডাম। বেয়াদব ছেলে কোথাকার। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ম্যাডামের তেজ আছে, তবে দেখতে কিন্তু জোস। প্রেম করলে এই ম্যাডামের সাথেই করব চ্যালেঞ্জ। মনে মনে বলতেছি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? বুঝতে পারলাম আমার মতো রাসেলকেও বের করে দিচ্ছে। বললেই হলো, আমার দোস্ত বলে কথা। দোস্ত, আই এম ইন লাভ। ও এমজি, শেষমেশ ওই ম্যাডামের উপরে? ও ভাই, মারো মুঝে মারো। ওই আমি মজা করতেছি না, সিরিয়াস। তাই তো ভাবি। তোকে চড় দিল আর তুই কিছুই বললি না কেন? এই চল, নতুন ফোন কিনতে হবে আমার। এটাও গেল? ম্যাডাম আসার দিছে। চল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। যাবো, তবে হিমুকে নিবি না? উফ, মনেই ছিল না। ম্যাডাম, একটা কথা ছিল। এসে কি কথা? ম্যাডাম, হিমুকে খুব দরকার। ওকে যেতে দিন প্লিজ। কেন? আমার ক্লাস না করে কাউকে আমি বাইরে যেতে দেব না। ফাও পেঁচালে লাভ নেই, বরং একটা ফাফড় দেই। ম্যাডাম, হিমুর বাবা হার্ট অ্যাটাক করছে, ওকে যেতে দিন। ও, আগে বলবে না? এই হিমুকে, তুমি যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আসি, বাই। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়। ম্যাডাম অবাক, তাই ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করলো, এই ছেলে অমন ভাবে পালালো কেন? ম্যাম, আসলে হিমুর তো বাবা নেই। কি? আমাকে এত বড় মিথ্যা কথা বললো? কালকে দেখাবো এর মজা। সবাই হেসে দিল। একদম চুপ। রাসেল আর হিমু তো হাসতে হাসতে শেষ। দোস্ত, তোর মাথায় এইসব প্ল্যান আসে কিভাবে বলতো? আরে বেটা, কার ছেলে দেখতে হবে না? দোষ, সবসময় আমার আব্বুকে নিয়ে মজা করিস কেন? শোন, ম্যাডামকে ওটা না বললে আসতে দিত না, তাই বললাম, সরি। ঠিক আছে। আরে এসব বাদ দে। হিমু মামা, তুই কি জানিস আমাদের শ্রাবণ ম্যাডামের উপর ক্রাশ খাইছে? ওই তোরা মজা বাদ দে। এরপর মার্কেটে গিয়ে একটা ফোন কিনে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ও শিট, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি শ্রাবণ। পরিবারে আমি, আম্মু, আব্বু আর আমার থেকে কিছুটা ছোট একটা বোন। আব্বু আমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তাই আমি এত লাফালাফি করি। আমি এইবার অনার্স সেকেন্ড ইয়ারের অনিয়মিত ছাত্র। আর রাসেল হিমু প্রাণের দোস্ত, তা তো দেখলেনি। আমি আর রাসেল প্রায় একই রকম, কিন্তু হিমু বাচ্চা, খুব ভদ্র ছেলে। আর কিছু কমু না, বাকি সব পরে জেনে যাবেন। এই রে, বাসায় চলে এসেছি, পরে কথা বলবানি, বাই। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি আসলি কেন? ক্লাস শেষ, তাই চলে এলাম। মিথ্যা বলিস, এখন সবেমাত্র 12টা বাজে আর তুই বলছিস ক্লাস শেষ? আউচ, আম্মু ছেড়ে দাও, লাগতেছে। আর মিথ্যা বলবো না, প্রমিস। এইবারের মতো ছেড়ে দিলাম। লাভ ইউ আম্মু। ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। ওকে আম্মু। আমি রুমে এসে ফ্রেশ হতে গেলাম। এসে নতুন ফোনটা সেট আপ করে নিলাম। এরই মধ্যে আম্মুর ডাক। আমি নিচে গিয়ে খেতে বসলাম। আম্মু, জোস হয়েছে খাবারটা। আবার কিসের ধান্দা? পাম দিতেছিস কেন? উফ, সত্যি বললেও দোষ। আর বলবো না, যাও। আমি তো মজা করতেছি। আম্মুর সাথে মজা করে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালানোর পর ঘুম পাচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টা করলাম এবং শেষমেশ মিশন কমপ্লিট। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দেখি শাওন ফোন দিছে। কিরে হারামি, কোথায় তুই? মামা, ঘুমাচ্ছি, গুড নাইট। এই নাটক না করে মরে আয়, কথা আছে। উফ, তুইও না, শান্তি মতো একদিনও ঘুমাতে দিবি না। রাখি, তাড়াতাড়ি আসিস। ইস, বিকাল হয়ে গেছে। আমার এই একটাই দোষ, একবার ঘুম পড়লে আর উঠতে মন চায় না। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম। দেখে আপু বসে বসে টিভি দেখতেছে আর একা একা হাসতেছে। এটাই আমার সহ্য হলো না। পিছনে গিয়ে দিলাম একটা চুল টানা আর বললাম, এই পেতনি, হাসিস কিল্লাই। আম্মু, আমাকে আর পাইকে দিলাম ভো এক দৌড়ে বাসার বাইরে। মোড়ে এসে দেখি শাওন দোকানে চা খাচ্ছে। কিরে মামা, হবে নাকি? মামা, আমাকে এক কাপ দিন। আর শাওন, তুই ডাকলি কেন বল? ভাই, অনেক বড় খবর আছে। কি বলবি বল। ভাই, আজ বিকালে ম্যাডামকে দেখলাম আমাদের এলাকায়। তাতে কি? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ম্যাডাম আমাদের এলাকায় মাহবুব চাচার বাসা ভাড়া নিয়েছে। কস কি মামা, তাইলে তো আমার লাইন ক্লিয়ার। তাই তো আমি বলি। চল ঘুরে আসি। তা তো আমি জানতামই, তুই এটা বলবি।
তাই আমি আগে থেকেই রেডি। এই না হলে আমার দোস্ত। চল। তার আগে হিমুকে কল কর। ওকে নিয়ে যেতে হবে। এরপর হিমুকে ফাপড় দিয়ে বাসার বাইরে এনে দিলাম ম্যাডামের বাসার উদ্দেশ্যে রওনা। মামা ওই দেখ ম্যাডাম ব্যালকনিতে বই পড়ছে। আহা কি চেহারা, আমার সোনা বউ। আরে হালা দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর। চল ম্যাডামের সাথে কথা বলি। না ভাই যাস না, ম্যাডাম তোর উপর খুব রেগে আছে। কেন ভাই? কেন মানে, তুই আজ সকালে ম্যামকে যে ফাঁকুর দিয়েছিস ম্যাম সেটা জেনে গেছে। কি করে? রিবি বলে দিয়েছে। ওরে হিমির বাচ্চা। দোস্ত চল বাসায় যাই। আর কি করব, চল বাসায় যাই। হুম এরপর সন্ধ্যার দিকে বাসায় এলাম। বাসায় এসে পড়লাম আরেক বিপদে। বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দেয় আর মুখে একটা ভিলেন মার্কা হাসি। আমার কাছে বিষয়টা একটু খটকা লাগতেছে। ঘরের ভিতরে ঢুকেই দেখি আব্বু আমার সামনে। আমি তো ভয় শেষ, আজ বুঝি আর রক্ষা হলো না। কিরে হারামজাদা, কইছিল এতক্ষণ? আব্বু বিকালে একটু হাঁটতে গেছিলাম। বেশ ভালো। কলেজে আজ কি কাণ্ড করে এসেছিস? কই কিছু করি নাই তো। তাহলে রফিক সাহেব যে বললো আজ নাকি তুই ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছে। হালার ব্যাটারি আব্বুকে সব বলে দিছে। যাক এখানে কিছু ফাপড় দিয়ে দেই। ও এটা তো আমি ইচ্ছে করে দাঁড়িয়েছিলাম। কেন? আব্বু আসলে হয়েছে কি, আজকে তো ম্যাডাম আমাদের প্রথম ক্লাস নিচ্ছিল আর এদিকে কিছু বাজে ছেলে কথা বলতেছিল, তাই ম্যাডাম তাদেরকে বের করে দেয়। ও তাদের মধ্যে তুই একজন? না না আব্বু, আমি না। তাহলে তুই বাইরে ছিলে কেন? আসলে হয়েছে কি, ওই ছেলেগুলো বাইরে গিয়েও কথা বলতেছিল। আর তুমি তো জানোই আমি ভদ্র ছেলে। ম্যাডাম তাই আমাকে দেখতে পাঠিয়েছিল। কে কে কথা বলে তাদের নাম যেন আমি বলি। সত্যি না মিথ্যা? সত্যি আব্বু। ওই চুপ। এই তুই ওকে ঝাড়ি দিস কেন? শ্রাবণ তুই দাঁড়িয়ে থাকবি নাকি পড়তেও যাবি? যাই আব্বু। উফ বাঁচলাম, আর একটু হলে ধরা খেয়ে যেতাম। বাঁচা গেল এই যাত্রায়। আর ফারজানা পেতনির জন্য প্রায় ধরাই খাইছিলাম। ব্যাটারিকে আমি পরে দেখে নিব। পড়ার টেবিলের সামনে বসে মোবাইলটা বের করলাম। বই পড়তে ইচ্ছে করতেছে না, তাই একটু গেম খেলে নেই। গেম খেলবো কি, এখন শুধু ম্যাডামের কথা মনে পড়তেছে। সত্যি কথা বলতে ম্যাডামকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। এর আগে অনেক মেয়ে দেখছি কিন্তু ম্যাডামের মতো কাউকে দেখি নাই। ইস, ম্যাডামের নামটাই তো জানি না। শাওনকে ফোন করে দেখি কি বলে। হ্যালো মামা। রাখ তোর মামা, আগে বল ম্যাডামের নাম কি? এইটাই আমি তো জানি না। উফ, তোর দ্বারা কিছু হবে না। তুইও তো জানোস না, আমাকে দোষ দিস কেন? ওইসব বাদ দিয়ে বল নাম জানা যায় কিভাবে? কাল সকালে ভার্সিটিতে গিয়ে জেনে নিস। না, আমার এখনই দরকার, না হলে আজকে রাতে ঘুমাতে পারবো না। এ দোস্ত আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি, তাড়াতাড়ি বল। হিমুকে ফোন করে জিজ্ঞাসা কর। আমি শিওর ও জানে, কারণ ও তো নিয়মিত ক্লাস করে, তাই ওর জানার কথা। হ্যাঁ ঠিক বলেছিস। রুক, मैं अभी हिमू को फोन लगाता हूँ। দাঁড়া, আমি এখনই হিমুকে ফোন দিচ্ছি। ওকে রাখ। দেখি হিমুর বাচ্চা কি বলে। ফোন করি আগে। হ্যালো দোস্ত। ওই তুই এখন ফোন দিছস কেন? আমি বই পড়ি। আরে রেগে যাচ্ছিস কেন? আমি খুব বড় বিপদে পড়েছি। কি হয়েছে বল। দোস্ত, আমাদের ইংরেজি ম্যাডামের নামটা যেন কি? উফ, তুইও না? প্লিজ ভাই বল না। পুরো নাম মনে নাই, আশিকের কাছে শুনেছিলাম রাইসা। আহা কি সুন্দর নাম। উফ মাই লাভ। এই তুই ফোন রাখ। লাভ ইউ ভাই। হুম। আহা কি সুন্দর নাম। দেখতে যেমন নামটাও ঠিক তেমনি সুন্দর, কিন্তু খুব রাগী। কিভাবে যে একে রাজি করাবো কে জানে। একদিকে আমার থেকে বড়, আবার সাথে রাগী। না, আমাকে কালকেই খোঁজ নিতে হবে। ম্যাডাম রিলেশন করে নাকি? যদি করে তাহলে তো আমি ছ্যাঁকাকে ব্যাকা হয়ে যাব। শাওনকে নিয়ে কালই সব খোঁজ খবর নিতে হবে। সামনে আবার পরীক্ষা। না, একটু বই পড়ে নেই। পরীক্ষা খারাপ হলে আব্বু এবার আমাকে আস্ত রাখবে না। পাঠক সাহেব, আপনি আসতে পারেন। আমি বই পড়ি, পরে কথা বলবো। একটু পড়ে নিলাম। বই পড়বো কি, চোখের সামনে শুধু ম্যাডামকে দেখতেছি। আহা কি রূপ, কথা বলার কি স্টাইল। আমি মনে হয় পাগল হয়ে যাব। সত্যি কথা বলতে আমার আগে এমন অনুভূতি কখনো হয়নি। কি করব কিছু বুঝতেছি না। কালকে ম্যাডাম, না না, আমার জানুকে আর ম্যাডাম বলবো না, রাইসা বলবো। রাইসা সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে পরের দিন প্রপোজ করব। দেখি কি বলে। ওই একা একা কি বলিস? না, একে কিছু বুঝতে দেওয়া যাবে না, না হলে সবাইকে বলে দিবে। কি হলো, কথা বলিস না কেন? পড়ালেখা নিয়ে ভাবতেছি আর একা একা কথা বলতেছি। আমি তো কেমন জানি শুনলাম প্রপোজ করবি কাকে? এই তুই কি বলিস? আর বড় ভাইকে কেউ এসব বলে? বেয়াদব। আর তোর আমার রুমে কাজ কি? ইস, বড় ভাই না ছাই। আমি কি আসতে চেয়েছি নাকি? আম্মু পাঠালো তাই এলাম। কেন, কি হয়েছে? ভাত খেতে ডাকে, আমি যাই। যা এখান থেকে পেতনি। তুই? এরপর নিচে গিয়ে ভাত খেতে বসলাম। টেবিলে গিয়ে দেখে আব্বু সহ সকলে আছে। শ্রাবণ, এবারের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু। তুমি কি ছেলেটাকে খেতেও দিবে না? সব সময় শুধু বকাবকি। আমি একটু ইনোসেন্ট ভাব করলাম। আব্বু চুপ করে আছে, আম্মুর ঝাড়ি খেয়ে। আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই না হলে আমার আম্মু। আমার কষ্টটা একমাত্র আম্মুই বুঝলো। ভালো, ছেলেদের আদর দিয়ে বাদর বানাও। আব্বু ঠিক বলছো। এরপর খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালিয়ে রাইসার কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মু ঘুম থেকে তুলে দিল। আমি
ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালের খাবার খেয়ে আসলাম। বসে আছি, ঠিক তখনই শাওনের ফোন। কলেজ যাবি না? কলেজ আমি যাব না তো কে যাবে? ও, আমার তো মনে ছিল না, তোর তো আবার মনে আছে। বুঝতে হবে না। তুই রেডি হয়ে রাস্তায় বের হ, আমি আসতেছি। ওকে আয়, আজ একটু আগেই যাই। এরপর আমি রাস্তায় বের হলাম। রাস্তায় এসে দেখি আমার ছোট বোন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ওই পেতনি, কি করিস? ভাইয়া, সবসময় মজা ভালো লাগে না। বুঝলাম, ভাইয়া, একটা রিক্সা ডেকে দে না। দিতেছি দাঁড়া। এরপর আপুকে রিক্সায় তুলে দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শাওনের খবর নেই। ফোনটা বের করে ফোন দিব, তখনই দেখি হিমু আর শাওন আসতেছে। এই, তোদের আসতে এত দেরি হয় কেন? এই ভাই, সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন? না মানে আমরাই তো তোকে রোজ এই কথা বলি, আর তোরে ঘুম থেকে ডেকে কলেজে নিয়ে যায়। আর কতদিন যে বকা খাইছি স্যারের কাছে, শুধুমাত্র তোর জন্য। আর আজ তুই সবার আগে। কেন, মানুষ কি বদলাতে পারে না নাকি? তা ঠিক। দোস্ত, তুই যাই বলিস না কেন, আমাদের ম্যাডাম কলেজে জয়েন করার কারণে আমাদের লেটম্যান তাহলে একটু ফাস্টই হবে। তুই ঠিক বলেছিস। আরে তোরা বাদ দে, ভার্সিটি চলে এসেছি। চল রফিকদের সাথে গিয়ে বসি। এরপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে বসলাম। কিরে হিরো, কি খবর? ফার্স্ট ক্লাস। তোদের কি খবর? ভালো। দোষ, আমি একটা কথা বুঝলাম না। কি বোঝো নাই তুমি খোকা? দোষ, তোকে কালকে নতুন ম্যাডাম চর দিল, আর তুই কিছুই বললি না কেন? স্যার ম্যাডামরা মারতেই পারে, স্বাভাবিক। এ তো দেখি ভূতের মুখে রাম রাম। তাহলে শিলা ম্যাডামের সাথে ওইটা কে ছিল? আরে দোস্ত, শিলা ম্যাডাম আর রাইসা ম্যাডাম এক হলো নাকি? ও বুঝছি, শ্রাবণীর লাভ, তাও আবার ম্যাডাম। মামা ট্রিট চাই। হবে হবে, সব হবে, আগে রাজি করিয়ে নেই। এই ভাই, সবাই চল, টাইম হয়ে গেছে। চল সবাই। এরপর আমরা সকলে ক্লাসরুমে চলে গেলাম। প্রথম ক্লাস স্যারের। আমার তো সময় কাটতেছে না, আমার মনে শুধু রাইসা আর রাইসা। কখন দ্বিতীয় ক্লাস শুরু হবে আর ম্যাডাম আসবে। অনেকক্ষণ পরে বোর্ডিং ক্লাস শেষ হলো, এইবার ম্যাডাম ক্লাসে এলো। আমি কিন্তু আজ দাঁড়িয়েছি, না হলে আবার ঠাস। কাল খুব ব্যথা পেয়েছি, গায়ে জোর আছে বলতে হবে। তা তো হবেই, আমার ইয়ে বলে কথা। ওইসব ভাবতেছিলাম, কখন যে ম্যাডাম সামনে এসেছে খেয়ালই করি নাই। এই ছেলে, তোমার নাম কি? শ্রাবণ। নামের সাথে কি কোনো মিল নেই? আপনি একটা মিল করে রেখে দিন। বদমাইশ। বদমাইশ? আহা, কি সুন্দর নাম। চুপ, একদম চুপ। তুমি কাল মিথ্যে বলেছিলে কেন? মিথ্যা না বললে আপনি যেতে দিতেন না, তাই বলছি। কি কাজের জন্য মিথ্যে বলেছো শুনি? এই তো মহাসুযোগ, রফিক স্যারকে ফাঁসিয়ে দেই, সাথে একটু ফাপড় দিয়ে দেই। আসলে রফিক স্যার বলেছে আপনি খুব রাগী, আর আমরা আপনার ক্লাস বাদ দিয়ে রফিক স্যারের সাথে সায়েন্স ল্যাবে গিয়েছিলাম। রফিক স্যার তো আমায় এসে বলতে পারতো। ওই যে বললাম, স্যার বলছে আপনি খুব রাগী, তাই আমাদের একটা প্ল্যান শিখিয়ে দিয়েছিল। কি প্ল্যান? সবাই আমার দিকে হা করে তাকিয়েছে, কারণ সবাই জানে আমি ফাপড় দিতেছি, মানে মিথ্যা বলতেছি। ওই যে কালকে যেটা করলাম। বুঝলাম। তা কি জন্য ক্লাস ফাঁকি দিলে? ম্যাডাম, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আর স্যার কি জিনিস আবিষ্কার করেছি। আবিষ্কার? আর তুমি? তা বলো শুনি, কি বানিয়েছো? বলবো? আপনি রাগ করবেন না তো? না, বলো। ম্যাডাম, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা দিয়ে দেওয়ালের ওপাশে সব কিছু দেখা যাবে। ওএমজি, তা কি বানিয়েছো? ম্যাডাম, ছিদ্র। এই চুপ, একদম চুপ। বেয়াদবের একটা সীমা থাকা দরকার। কিন্তু তুমি জাস্ট রফিক স্যারকে পরে দেখে নিব, আগে তোমার একটা ব্যবস্থা করে নেই। জি। এরপর ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। যাক, এইবারের মতো বেঁচে গেলাম। এই চুপ কর, কথা বলতে দেখলে আবার বের করে দেবো না। এ কি, ম্যাডাম দেখে আমাদের দিকে আসতেছে। এই শাওন, ম্যাডাম আমাদের দিকে বই নিয়ে আসতেছে কেন? আমাদের দিকে না, তোর দিকে। আর চুপ থাক। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি? তুমি। বুঝে গেছি, আজ আমার রেহাই নেই। বইয়ের পেঁচালে আজ আমাকে ফেলবে ম্যাডাম। জি বলুন। আমার কাছে এসে ম্যাডাম কিছু প্রশ্ন করলো, আমি একটারও উত্তর দিলাম না। তোমার মতো স্টুপিড আমি জীবনেও দেখি নাই, যে শুধু মুখে মুখে বক বক করে আর লেখাপড়ায় গাধা। ম্যাডাম জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম কিছুটা বুঝতে পেরে তার শাড়িটা ঠিক করে আবার বলল, এই পড়াগুলো যদি কালকে তোমার না হয়, তাহলে কাল শুধু দেখবে আমি কি করতে পারি। আহা, আমি তো সারা জীবন তোমাকে দেখতে চাই। এই কি বললে তুমি? কি? কিছু না, ইতর বাদর বদমাইশ ইত্যাদি বলতে বলতে ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল। শাওন, চল ঘুরে আসি। চল।
আমার আর এই বোরিং ক্লাস ভালো লাগতেছে না। হিমু, তুই যাবি না থাকবি? না, যাব না। আমি ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই সেই আগের মতোই আছিস। আজকে যে গল্প দিলি তুই। শাওন চল। আর কেউ যাবি? না ভাই, যাবো না। তোর বাপ এলে আমাকে আস্থা রাখবে না। হ্যাঁ রবি, ঠিক বলছিস। এইবার ক্লাস ফাঁকি দিলে সুজা টিসি দিয়ে দিবে। ভাই চল, এদের দ্বারা কিচ্ছু হবে না। চল। এরপর আমি আর শাওন বাইরে এসে কিছু খেয়ে নিলাম। দোস্ত, আজ তোকে একটা কাজ দিব, করে দিতে পারবি তো? বল। আজ বিকালের মধ্যে তুই আমাকে রাইসার ব্যাপারে সব ডিটেলস এনে দিবি। এটা কোনো কথা হলো? আমাদের বাসার পাশে সিদ্দিক আছে না? ওই যে হাসিব আঙ্কেলের ফেসবুক আইডি হ্যাক করে ধরা খাইছিল। ওকে বললে সব ম্যাডামের ব্যাপারে সব খবর এনে দিতে পারবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। চল বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেই। চল। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কিরে, আজকেও কলেজের ছুটি? না আম্মু, আমি চলে এসেছি। কিরে, আজকে সত্যি বলতেছিস কেন? সদা সত্য কথা বলি। ফাজিল, তোকে যে আমি কি করি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমার সোনা আম্মু। হয়েছে। আসলে আম্মু আমাকে মুখে যতই বকাবকি করুক না কেন, আম্মু আমাকে খুব ভালোবাসে। আসলে পৃথিবীর সকল মাই এমন হয়। ফ্রেশ হয়ে নিচে এলাম। আম্মু, কি রান্না করছো? সকালে কি দিয়ে খেয়েছিস? মনে নেই, খেতে দাও। তোকে নিয়ে আর পারি না। রোজকার মতো রুমে এসে একটা ঘুম দিলাম। আজকে বিকালে নিজে থেকেই ঘুমটা ভেঙে গেল। কারণটা বোধহয় রাইসা। ফ্রেশ হয়ে বের হলাম, শাওনকে ফোন লাগালাম। হ্যালো মাম্মা। হ্যাঁ মামা বল, কই তুই? আমি বাইক নিয়ে বের হচ্ছি, তুই কই? বাড়ির সামনে, পিক করে নিয়ে যা। ওয়েট কর। কিছু সময় পরে, মামা চল উঠে পড়। এবার বল, সিদ্দিক হালার পুত কই? মামার দোকানে। ওকে, চল দেখি হেতি কি খবর আনছে। এরপর সোজা মামার দোকানে চলে এলাম। ভাই, কেমন আছিস? এই তো ভাই, আসি। তোরা তো খোঁজ খবর নিসই না। আরে ভাই কি আর কমো, দুঃখের কথা, বাল পরামর্শ পেয়ার খবর। হ্যাঁ ভাই, বুঝছি। তাদের খবর আনতে বলেছিলাম, আনছিস? হ্যাঁ ভাই, তোরা একটা কাজ বলছিস, আর সেটা যদি করতে না পারি। বল তাহলে সকল কিছু। সিদ্দিক বলা শুরু করলো, ও ল্যাপটপ নিয়ে। নাম রাইসা জাহান। পরিবার বলতে রাইসা আর তার আম্মু। বাবা নেই, আত্মীয় ছিল অনেক, তবে তার বাবা মারা যাওয়ার পরে সবাই হারিয়ে গেছে আস্তে আস্তে। তার মা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। রিলেশন করার সুযোগ তেমন আসে নাই। প্রপোজ পেয়েছে অনেক, কিন্তু সবগুলো নাকচ। মোবাইল নম্বর 016829663। ফেসবুক আইডি নুসরাত জাহান। হয়েছে ভাই, অনেক বলেছিস, আর কিছু বলা লাগবে না। হ মামা, তুই তো ফাটাই দিছস। তা তো ঠিক। চল, আজকে তোদের ট্রিট দিব আমি। সিদ্দিক মামা চলো আজকে খেয়ে দেই। চল। এরপর দুইজনকে নিয়ে পেট পুড়ে খাওয়ালাম। আমার হবু বউয়ের খবর এনে দিছে বলে কথা। রাতে বাসায় এলাম, এসে দেখি আব্বু বসে টিভিতে খবর দেখতেছে। আমি কিছু না বলে চুপ করে চলে যেতে লাগলাম। ওই এদিকে আয়। হ্যাঁ আব্বু বলো। কই থাকো সারাদিন? এই তো বাজারের দিকে গেছিলাম। সারাদিন কি কোনো কাজ নেই? খাবি কি করে? পাংখু মেরে আসতে বললাম। কি বললি? চাকরি করে বলছি। লেখাপড়ার যে অবস্থা, এতে করে চাকরি কে দেবে? কত ছাগল আছে। ওকে আব্বু। এরপর রুমে এসে ফেসবুকে ঢুকলাম, রাইসা ম্যাডামের আইডি সার্চ দিলাম। পেয়ে গেছি, কিন্তু রিকোয়েস্ট দিলে গ্রহণ করবেন আমি শিওর, তাই রিকোয়েস্ট দিলাম না, শুধু ছবিগুলো সেভ করে রাখলাম। এরপর কিছু সময় বই পড়ে নিচে খেতে গেলাম। খাবার খাওয়ার সময় সকলের সাথে মজা করে এসে ফোন নিয়ে বসলাম। ব্যাচেলর জীবনে বউ নাই তো, তাই মোবাইলটাই একমাত্র সম্বল। একটা রোমান্টিক মুভি দেখতে শুরু করলাম। এরপর ঘুমিয়ে গেলাম। সকালে দেখা হবে, গুড নাইট। সকালবেলা মোবাইলে ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু খাবার দাও। বস, আমি দিচ্ছি। আম্মু। কিরে, আজকাল এত সকালে কলেজ যাস কেন? আম্মু সামনে এক্সাম, তাই তো যাই। হয়েছে, আর বলতে হবে? আমি চিনি আমার ছেলেকে। তুমিও না আম্মু? এরপর খাবার খেয়ে বেরিয়ে গেলাম। শাওনকে ফোন দিলাম, ভাই কই? হেঁটে আয়, হিমুদের বাড়ির সামনে আছি। রাখ। এরপর কিছু দূরে গিয়ে দেখি হিমু আর শাওন দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গিয়ে, চল সবাই। তবে তবে কি? আমার মনে হয় তোর কপালে আজকে দুঃখ আছে। কেন? ম্যাডাম তোর উপর রেগে আছে, তাই আমার মনে হয় আজকে তোকে কেলানি দেবে। আহা, ম্যাডামের হাতের কেলানি? বুঝলি, এই হালা পাগল হয়ে গেছে, একে পাবনা নেওয়া লাগবো। ঠিক বলেছিস। আরে তোরা চুপ কর, কলেজ এসে গেছি। চল। কলেজে এসে আরেক বিপদে পড়লাম।
আমরা তিনজন মিলে কলেজ ক্যাম্পাসে গিয়ে বসলাম। সেখানে আমাদের সকল বন্ধুরা ছিল। কিরে, তোদের কি খবর? এই তো চলতেছে। ভালো। মামা তোর খবর কি? আরে মামা, কি বলবো দুঃখের কথা, তাকে বলবো কি করে, ভয় করে। ভয় পাস তুই? আর তোকে তো কখনো ভয় পেয়ে দেখি নাই। ভাই আসলে ভয় করে, যদি রাজি না হয়। হবে হবে, তাছাড়া যদি আগে থেকে না বলিস তাহলে পাখি উড়ে যেতে পারে। হ্যাঁ ঠিক বলছিস। তো এখন আমি কি করব? তুই কালকেই বলে দে ম্যাডামকে। আরে ভয় পাস না, আমরা আছি তো নাকি? ওকে কালকে বলবো। এই সবাই চল, টাইম হয়ে গেছে। চলো সবাই। আমি আর শাওন ক্লাসের একদম পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। ভাই আমার ভয় করতেছে। আরে তুই বলিস আগে, না বললে পিছে লেগে থাকবি কেমন? ঠিক আছে। কথা বলতে বলতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। এইবার ম্যাডামের আসার পালা। ম্যাম ক্লাসে প্রবেশ করলো আর সকলে দাঁড়িয়ে গেল, আমিও। সকলে বসে পড়ো। সকলে বসে পড়লো। ম্যাম ক্লাস করাতে লাগলো আর আমি তার দিকে একভাবে চেয়ে আছি। হঠাৎ করে ম্যাম আমার সামনে এসে পড়লো। এই ছেলে, তুমি ওইভাবে চেয়ে আছো কেন? কই না, না তো। একদম মিথ্যা কথা বলবে না। আমি দেখেছি। পড়া বলো। এতক্ষণ আমি যেটা বুঝিয়েছি। এই রে, আমি তো জানি না কি পড়িয়েছে, তাই পাশে শাওনকে খোঁজা দিলাম। শাওন কিছু বলবে তার আগেই ম্যাম। এই ছেলে, তোমরা দুজন বাইরে যাও। সরি ম্যাম। বেরিয়ে যেতে বলেছি কিন্তু। চল ভাই চল। এরপর আমি আর শাওন চলে গেলাম বাইরে। শালা তোর জন্য এটা হয়েছে। আমি কি করব বল, আমি তো শুধু চেয়েছিলাম। ভাই এখান থেকে চল, আব্বু দেখে ফেললে সমস্যা। চল তাহলে। এরপর আমি আর শাওন চলে গেলাম এখান থেকে। রোজকার মতো এইভাবে আজকের দিনটা চলে গেল। বিকেলে রাস্তায় বেরিয়ে হাঁটতেছি আর ভাবতেছি ম্যাডামকে কাল প্রপোজ করব কিনা। ফ্রেন্ডরাও ঠিক কথা বলেছে, আমি যদি এখন না বলি তাহলে যদি ম্যাম অন্য কারো হয়ে যায়, না সেটা হতে দেওয়া যায় না, আমাকে কালকেই বলতে হবে। এইসব ভাবতেছি, ঠিক তখনই শাওন এসে কাঁধে হাত দিল। কি রে ভাই, কি ভাবিস? না রে কিছু না। তুই নিশ্চয়ই ম্যাডামের কথা ভাবতেছিস। কি করব বল? আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমি কালকেই প্রপোজ করবো ম্যামকে। যদি রাজি না হয় তাহলে পিছে পড়ে থাকবো। ঠিক আছে, আমি তো আছি নাকি। দোস্ত চল কলেজ মাঠে গিয়ে আড্ডা দিয়ে আসি। চল। এরপর শাওনের বুদ্ধি অনুযায়ী কিছু রোমান্টিক মুভি ডাউনলোড দিলাম। মানে কিভাবে প্রপোজ করব শিখতে হবে তো নাকি। রাত্রে বাসায় এসে সোজা রুমে ঢুকে গেলাম। এরপর ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। অনেক সময় দেখার পরে কিছুটা বুদ্ধি পেলাম। এর মাঝে আপু এসে ডেকে গেল রাতের খাবার খেতে। খাবার টেবিলে। কিরে, আজ কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলি? আম্মু বই পড়তেছিলাম। বই না ছাই। এই তুই চুপ কর। আম্মু আব্বু কই? খাবার খেয়ে একটু বাইরে গেছে। ও। এরপর খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে ভাবতে লাগলাম কালকে কি হবে। আসলে আমি খুব নার্ভাস ফিল করতেছি। বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে উঠে মিশনে যেতে হবে, তাই সকালে ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে কেবল। আম্মুর কাছে গেলাম। আম্মু 1 কাপ চা বানিয়ে দাও। আজকে এত সকালে ঘুম থেকে উঠলি যে? কিছু না আম্মু, ঘুম ভেঙে গেছে তাই। একটু ওয়েট কর, বানিয়ে দিচ্ছি। এরপর আম্মুর কাছ থেকে চায়ের কাপ নিয়ে ছাদে চলে এলাম। চায়ের কাপে চুমুক দিতে অতীতের সেই পুরোনো কথাগুলো আজকে আবার হঠাৎ করে মনে পড়ে গেল। আজ থেকে 4-3 বছর আগের ঘটনা। মনটা এমনিতে খারাপ হয়ে গেল, তাই বেশি সময় না বসেই নিচে চলে এলাম। মনটা খুব খারাপ, তাই শাওনকে ফোন দিলাম। কি রে, তোর কি হয়েছে? এত সকালে ফোন দিলি যে? কিছু না, আসলে আজকে না ওর কথা খুব মনে পড়তেছে। এই তোকে না বলেছি এইসব কিছু মনে না রাখতে, তারপরও কি করব, খুব মনে পড়তেছে ভাই। শোন, মনে রাখতে হয়, সবাইকে মনে রাখতে হয়, শুধু বেইমানিদেরকে বাদে। শুধু শুধু তাদের কথা মনে রেখে কি লাভ? লাভ তো নেই, বরং লস আছে অনেক। এই দেখ, তুই আগে লেখাপড়ায় কত ভালো ছিলি, আর এখন তুই নিজের দিকে চেয়ে দেখ। কি জবাব দিবি আন্টিকে? কি জবাব দিবি আঙ্কেলকে? কি শিখবে তোকে দেখে তোর ছোট বোন? সরি দোস্ত, আর কখনো মনে করব না ওই বেইমানির কথা। মনে থাকে যেন। দোস্ত তোকে একটা কথা বলবো। বল। আমার তো কোনো বড় ভাই নেই, কিন্তু বিশ্বাস কর তুই আমার ভাইয়ের থেকেও বেশি। আজ হয়তো আমার কোনো বড় ভাই থাকলে এই কথাগুলো বলতো। ভাই হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। কলেজ টাইম হয়ে গেছে, রেডি হয়ে চলে আয়। মিশন আছে না আজকে? তুই শালা ফাজিল, দাঁড়া আসতেছি, তুইও আয়। এরপর রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আজকে প্রপোজ করতেই হবে, দোয়া করবেন। কিছু দূরে যাবার পরে হিমু আর শাওনকে পেয়ে গেলাম। মামা কি খবর? ভালো না। ভালো হয়ে যাবে আজ। টির কখন তাই বল? আরে ধুর শালা, তোর কি মনে হয় ম্যাডাম আমার প্রপোজ গ্রহণ করবে? করবে রে ভাই, করবে। জানি না কি হয়। শোন ভাই, আজ না করুক কাল করবে, কাল না করুক পরশু করবে। তুই দেখে নিস, একদিন না একদিন ঠিকই করবে। ভাই তাই যেন হয়। আমি ভেবে পাই না কি করে একজন ছাত্র তার ম্যাডামের প্রেমে পড়তে পারে। শাওনরে ধর,
ওর আজকে রেহাই নেই আমার হাত থেকে। আজকে ওকে কেউ বাঁচাতে পারবে না। হিমু এক দৌড়ে পগার পার, মানে এক দৌড়ে কলেজে ঢুকে গেছে। শালা বেঁচে গেল আজকে। আর ও তো মজা করছে মনে হয়। মজা ওকে পেলে দেখাতাম। তা ভাই প্রপোজ কখন করবি? ভাই সকলের সামনে তো আর করা যায় না, তাই কলেজ ছুটি হলে ফাঁকা রাস্তায় এসে বলবো। ওকে ভাই, ক্লাসে চল। এরপর ক্লাসে চলে এলাম। প্রথম ক্লাস শেষ করলাম অনেক কষ্টে। রাইসা ম্যাডামের ক্লাস ছাড়া আর কারো ক্লাস করতে আমার ভালো লাগে না। এরপর এলো সেই মুহূর্ত। ম্যাম ক্লাসে প্রবেশ করলেন, সকলের কাছে পড়া শুনতেছে। সবশেষে এলো আমার কাছে। এই, তুমি দাঁড়িয়ে পড়া বলো। কি পড়া? কি, তুমি জানো না কি পড়া? না তো ম্যাম। আচ্ছা, তুমি ক্লাসে আসো কি কারণে? আপনাকে দেখতে। এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। শাওন চল। এই ছেলে, ওকে নিয়ে যাচ্ছ কেন? ম্যাম শাওনেরও পড়া হয়নি তো, তাই নিয়ে যাচ্ছি। শাওনের পড়া হওয়া লাগবে না, শুধু তুমি বাইরে যাবে। এ কেমন বিচার? যাও বলছি। দূর শালাইটা কি হলো? আমি একা একা বাইরে চলে এলাম। বাইরে এসে মামার দোকানে এসে বসলাম। ফোন বের করে এক বন্ধুকে ফোন দিলাম। পড়াশোনা ঠিকঠাক করে না আমার মতো, তবে অন্য কলেজে পড়ে, বাসা আমাদের এলাকাতেই। হ্যালো মামা, কই তুমি? আরে মামা, কি খবর? কতদিন পর আমি বাইক নিয়ে রাইড দিতেছি। আর খবর বাল, পড়া হয়নি তাই ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছি। বলো কি মামা, তোমাকে আবার কে ক্লাস থেকে বের করে দিছে? তোর ভাবি। ঘটনা কি, খুলে বলো তো। ফোনে বলা যায় নাকি? আর তাছাড়া আমি একা একা বসে আছি, আমায় নিয়ে যা। ওকে ওয়েট, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এরপর দুইজন একসাথে বসে চা খেলাম। তারপর ওকে সব খুলে বললাম। ওকে আর পাইকে হাসতে হাসতে শেষ। মামা শেষে কিনা ম্যাডাম? হতেই পারে, স্বাভাবিক। বুঝলাম। তা ম্যাডামের দিক দিয়ে কি গ্রিন সিগন্যাল পেয়েছিস? না রে ভাই, আজকে বলবো আমার মনের কথা, দেখি কি বলে। ভালো। তোর গফের খবর কি? আর বলিস না ভাই, খালি প্যারা দেয়। হাসিস না, একদিন আমার কথা মনে পড়বে। এই দেখ ভাই, গফের ফোন। ওকে যা, কথা বলে আয়। এরপর কিছু সময় পরে হারামি বলল, ভাই যেতে হবে, গার্লফ্রেন্ড যেতে বলছে। বাহ বাহ, সেই লেভেলের প্যারা ভাই। বাই, পরে দেখা হবে। বেঁচে থাকলে দেখা হবে। ওকে বাই। এই বলে হারামি বন্ধুটা চলে গেল। আমি বসে আছি মামার দোকানে, মামার সাথে টুকটাক কিছু কথা বলতেছি। একটু পরে শাওন এলো। ওই কি করিস এখানে? ওই কি হয়েছে, কথা বল। রাগ করেছিস নাকি? সরি ভাই। রাগ করবো না তো কি করব, আমি টানা 1 ঘন্টা এখানে বসে আছি। আর তুই? আরে ভাই, ম্যাডাম তো আসতে দিচ্ছিল না, আমি কি করব? ঠিক আছে, চল ঘুরে আসি আজকে। চল। আরে আরে দাঁড়া, বাইকটা নিয়ে আয়, এই নে চাবি। ওহ, আমি তো ভুলেই গেছিলাম। এরপর দুই বন্ধু মিলে কিছু জায়গায় গিয়ে ঘুরে আসলাম। দোস্ত, টাইম হয়ে গেছে, চল, ম্যাডাম এখন বাড়িতে যাবে। ভাই ভয় করে, তার হাতের একটা চর, ওরে বাবা কি ব্যথা। তাহলে তোর আর ভালোবাসা লাগবে না, চল বাসায় যাই। না ভাই চল যাই। এই শাওনকে নিয়ে আমি আর পারি না। শালা সোজা ম্যাডামের সামনে এনে বাইক থামালো। কলেজ শেষে ম্যাডাম বাসায় যাচ্ছিল, রাস্তাটা বেশ ফাঁকা। এই, তোমরা আমার রাস্তা আটকালে কেন? ম্যাডাম, শ্রাবণ আপনাকে কিছু বলতে চায়। কি বলবে? এই বেয়াদব ছেলে। ম্যাডাম বলবো, আপনি রাগ করবেন না তো? আগে বলো কি বলবে শুনি। এই শাওনের বাচ্চা, তুই ওইদিকে ঘোর। ওকে। ম্যাডাম বলবো। আশ্চর্য, কতবার বলবো বলো। হাঁটু গেড়ে বসে হাতে একটা ফুল নিয়ে বলতে লাগলাম, রাইসা, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকে আমি তোমার প্রেমে পড়ে যাই। তোমার হাঁটা চলা কথা, চোখের চাহনি দেখে আমি ফিদা। আমি চাই তোমাকে আমার মনের রানী করে সাজিয়ে রাখতে। আমি তোমাকে আমার জীবনের একটা অংশ করতে চাই। তুমি কি হবে আমার মনের রানী? হবে কি আমার মেয়ের আম্মু? আই লাভ ইউ রাইসা, ডু ইউ লাভ মি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। শাওনের দিকে চেয়ে দেখি ও হা করে তাকিয়ে আছে। আগে তুমি উঠে দাঁড়াও, তারপর তোমার উত্তর দিতেছি। ওকে। আমি ওটার সাথে ম্যাম আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। শাওন এটা দেখে বাইক নিয়ে এক টান দিয়ে চলে গেল। আর আমি হা হয়ে দাঁড়িয়ে আছি। আশেপাশে কেউ আছে কিনা দেখে নিলাম, না কেউ নেই। যাক, মান সম্মানটা তো অন্তত বাঁচলো। আর শাওনকে পরে দেখে নিব। হারামি। এই ছেলে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি জানো আমি তোমার থেকে 2 বছরের বড়? আর তাছাড়া তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তোমার টিচার। ছি 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 ছি, লজ্জা করে না? ক্লাসে তো পড়া একটাও হয় না, সারাদিন শুধু ভ্যা ভ্যা করেই যাও। আমি আগেই জানতাম তুমি বেয়াদব, কিন্তু এতটা বেয়াদব সেটা জানতাম না। কি হলো, এবার কথা বলো। এখন কথা বের হয় না, ক্লাসে তো একাই 100 বেয়াদব পোলাপান। আর তোমার সাথে ওই বেয়াদবটাকে আমি পরে দেখে নিব। আর যদি আমাকে এই সব কিছু বলো, তাহলে এমন হাল করব নিজেকে নিজেই চিনতে পারবে না। বেয়াদব। এই বলে ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। এতক্ষণ ম্যাম যেটা বললো সেটা আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, না তেমন কাউকে দেখলাম না। পাশে একটা দোকান আছে, সেখানে গেলাম।
মামা 1 কাপ চা দেন তো। রং চা না দুধ চা? দুধ চা দেন। মামা, মেয়েটা কি আপনার বান্ধবী? হুম আপনি তাকে ভালোবাসেন তাই না? হুম, আপনি কি করে বুঝলেন? মামা, আমি দেখেই সব বলে দিতে পারি। আর মেয়েটাও আপনাকে ভালোবাসে, শুধু প্রকাশ করে না। কোন কি মামা, তাই যেন হয়। এই নিন আপনার চা। ধন্যবাদ। সারা জ্বর খেয়ে গাল ব্যথা করতেছে। উফ, চাটা কোনো মতে খেয়ে ফার্মেসিতে গেলাম, সেখান থেকে ব্যথার ওষুধ নিলাম। এরপর শাওনকে ফোন দিলাম। হ্যালো। হ্যালো মামা, তুই বেঁচে আসিস? কিন্তু মারা যাবো কেন? না মানে ম্যাডাম তোকে যে চটটাই না দিল। ওই হারামি, তুই ফাইজলামও বন্ধ কর আর আমাকে এসে নিয়ে যা। তুই ওয়েট করে, আমি আসতেছি। কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো। বাইক রেখে এইদিকে আয়। কেন ভাই? ট্রিট দিব, তাড়াতাড়ি আয়। 10 সেকেন্ড দাঁড়া, আমি আসতেছি। শালা ট্রিটের কথা শুনে 10 সেকেন্ডের মধ্যে আসতেছে। তুই আজকে এখানে আয়, তোকে এমন ট্রিট দিব 10 দিন মনে রাখবি। মনে মনে আমি ভাবলাম, শাওন আমার কাছে আসার সাথে সাথেই আমি ওকে উড়াধুরা দিতে লাগলাম কেলানি। শাওন আমার থেকে বডিতে চিকন, তাই আমি মারতেছি। 5 মিনিট পরে, ভাই আমার ট্রিট লাগবে না, মাফ চাই ভাই। না আর একটু দিয়ে নেই ভাই প্লিজ। তাহলে তখন তুই আমাকে রেখে পালালি কেন? ভাই ম্যাডাম যে রাগী, তাতে আমিও মার খাতাম, তাই পালিয়েছি। সরি, আর পালাবো না কখনো। মনে থাকবে? ভাই এবার স্যার। এরপর শাওনকে ছেড়ে দিলাম। আর মনে হয় না কোনোদিন আমাকে একা রেখে পালাবে, কারণ যে কেলানি দিয়েছি আজকে। ভাই আমি যাওয়ার পর কি হলো? আগে বাইকে ওঠ, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। এরপর শাওনকে সব খুলে বললাম। শাওন হাসতে হাসতে শেষ। তা এখন কি করবি? রোজ একবার করে প্রপোজ করব। শালা আবার সর খেয়ে তোর দাঁত পড়ে যাবে না এবার। ওতে আমার কিছু হবে না, বিয়ে করে সবগুলো পুষিয়ে দিব নে। হারামি, তোর মুখে কিছু আটকায় না? নাম, বাসায় চলে এসেছি। হুম এরপর বাইকটা গ্যারেজে রেখে আমি কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। আম্মুকে দেখি আমার দিকে চেয়ে আছে একভাবে। কি হয়েছে, ওইভাবে তাকিয়ে আছো কেন? তুই কি আমার ছেলে? কেন? মানে আমার ছেলে তো কোনোদিনও পুরো ক্লাস করতো না। মানে কি? ইচ্ছে করেছে তাই করেছি। আচ্ছা ঠিক আছে, আমার সোনা ছেলে। হুম ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। হুম এই দাঁড়া, কেন, কি হয়েছে? তোর মুখে ওটা কিসের দাগ? এই রে, টের পেয়ে গেল নাকি? কিছু না, বন্ধুদের সাথে মজা করতে গিয়ে লেগে গেছে। তুইও যেমন আর তোর বন্ধুরাও তেমন। তুমি খাবার দাও, আমি আসি। ওকে যা। এরপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার টেবিলে আম্মুর সাথে টুকটাক কিছু কথা হয়েছিল। এরপর রুমে এসে মুখের ব্যথার ওষুধ খেয়ে নিলাম। গায়ে কি জ্বর, বাপরে! হবেই তো, আমার বউ হবে বলে কথা। আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। ঘুমের মধ্যে ম্যামকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি। বলা যাবে না, লজ্জা করে আমার। শাওনকে ফোন দিলাম। কোথায় তুই? আড্ডাখানায়, সকলে আছে, তুই আয়। ওকে, আসতেছি। সেখানে পৌঁছে দেখি হারামি সবগুলো আছে এখানে। আমি যাবার সাথে সাথেই, কিরে তোরা এমন ভাবে আমার দিকে চেয়ে আছিস কেন? মামা তুই তো একটা মাল। কেন, তুই আজকে বুঝলি নাকি? তোর কি সাহস ম্যাডামকে প্রপোজ করিস? ভাই আর বলিস না, যেই মাইর দিছে আজকে। শাওন বলছে সব। ভাই আজ চলো সবাই ঘুরতে যাই লং ড্রাইভে। চলো। এরপর সকলে মিলে ঘুরতে বের হলাম। সন্ধ্যা 7টা বাজে মনে হয়। শাওন বাসায় যেতে হবে, আব্বু বাসায় আছে। ওকে চল, আমিও তাহলে বাসায় যাই। বাসায় এসে কলিং বেল বাজালে আপু এসে দরজা খুলে দিল। কাকে চাই? মানে? মানে বোঝেন না? কে আপনি আর কাকে চান? তোকে তো আমি বলার সাথে সাথে আপু এক দৌড়ে পালালো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বসে বসে মোবাইল চালাতে লাগলাম। যথারীতি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে আজকের দিনটা চলে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। আম্মু, তুমি কি আমাকে একটু ঘুমাতেও দিবে না নাকি? ঘুমাবি মানে? আর 2 মাস পরে তোর পরীক্ষা, এখন এভাবে ঘুমালে চলবে? উফ, কি ঝামেলা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। চারিপাশে দেখে নিলাম, কেউ নেই ছাদে। তাই শাওনের কাছ থেকে আনা ম্যাডামের নাম্বারে ফোন দিলাম। কিছু সময় রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? বাবু আমি। কিসব যাতা বলতেছেন আপনি? এখানে মজার কি আছে? মানে আপনাকে চিনি না, জানি না, আর আপনি আমাকে কিসব বলতেছেন? আরে ম্যাডাম, আপনি আমাকে ভালো করে চিনেন। তার মানে তুমি সেই বেয়াদব শ্রাবণ? হতে পারে। বেয়াদব ছেলে, তুমি আজকে কলেজে আসো, দেখো তোমার অবস্থা আমি কি করি। ঠিক আছে বাবু। আই ছেলে, ভদ্রভাবে কথা বলো। ওকে জানো। তোকে তো আমি। যা বাবা, ফোন কেটে দিল। কে জানে আবার কলেজে গেলে কি বলে। যা হবার সেটা পরে দেখা যাবে, আগে কলেজ তো যাই। আমি নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু খেতে দাও। এখন খেতে দাও,
একটু আগে তো ঘুম থেকেই উঠতে চাইছিলি না। ভালো ভালো, ছেলেকে আদর দিয়ে বাদর বানাও। তুমি আবার শুরু করলে, ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছ না। আমি তো সত্যিটা বললেই দোষ করি। হুম, ঠিক বলেছ আব্বু। এই সেমি তুই থাম, কথা কম বল। দেখছো আব্বু, মুখের কি ভাষা! বদের হাড্ডি, বিয়াদব একটা। এই তোমরা চুপ করো আর আমার ছেলেকে খেতে দাও। হুম। এরপর সকলে মিলে খেতে বসলাম। খাবার মধ্যে আব্বু জিজ্ঞেস করলো, শ্রাবণ, তুই তোর ক্লাসে সবাইকে চিনিস? কেন? আমার কানে এসেছে কে যেন তোদের নতুন ম্যাডামকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এই রে, কাজ হইছে। আব্বু কি সব জেনে গেল নাকি কেউ বলে দিয়েছে? কিরে, তুই মনে মনে কি ভাবিস? কিছু না আব্বু। কিছু না মানে? তোদের ক্লাসের ম্যাডামকে কেউ এসব বললে তুই চুপ করে থাকবি? না আব্বু, মেরে ঠ্যাং ভেঙে দিব। ওসব করতে হবে না, তুই শুধু খুঁজে বের করবি ছেলেটাকে, আর এরপর আমার কাছে নিয়ে আসবি। ঠিক আছে আব্বু, আমি আসি। কিরে, উঠে গেলি কেন? সব ভাত খেয়ে যা। না, ক্ষুধা নেই, আসি, কলেজ যাব। এরপর আমি আর কোনো কথা না বলে বাইরে চলে এলাম। বাইরে এসেই শাওনকে ফোন দিলাম। ভাই, কই তুই? আমি তো বাসায়। কেন? অনেক বড় ঘটনা ঘটে গেছে, তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানে আয়। একটু ওয়েট কর, আমি আসতেছি। আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো। কিরে, কিসের এত জরুরি তলব? ভাই, আমি মনে হয় শেষ। কিরে, তোর আবার কি হলো? এত নাটক করিস কেন? অনেক বড় বিপদে পড়ে গেছি আমি। কি হয়েছে খুলে বল। শোন তাহলে, সব খুলে বললাম। আমি কিছু জানি না, এর ভেতরে আমি আছি, জানতে পারলে আঙ্কেল আমাকে মেরেই ফেলবে। এই হারামি, তুই এত পোল্টি খাস কেন? তোর সাথে থাকলে সব কাজে আমি ফেসে যাই। এ ভাই, তোকে কে বলেছে ম্যাডামকে প্রপোজ করতে? বাদ দে, বল এবার বাঁচা যায় কিভাবে? ভাবতে দে। কিছু সময় পরে, মামা, তুই ম্যাডামের কাছে গিয়ে পা ধরে মাপ চা, এরপর দেখবি ম্যাম তোকে মাফ করে দিবে। কোনো দিনও না, আমি তাকে ভালোবাসি। এখনো ম্যাডামের ভূত নামে নাই? না। তাহলে আমি আর তোকে বাঁচাতে পারলাম না। আমি মরলে তোকেও নিয়ে মরবো। তুই আমার কাছ থেকে দূরে থাক। একটা বুদ্ধি পেয়েছি। কি? শোন, আব্বুকে বলবো এটা মিথ্যা কথা। আর আঙ্কেল সেটা বিশ্বাস করে নেবে? করবে না, তবে বলবো যে এমন কিছু হলে তো ম্যাডাম তাকে বলতো। ধর আঙ্কেল ম্যাডামের কাছে যদি জিজ্ঞাসা করে, তাহলে? তাহলে যা হবে দেখা যাবে। চল, কলেজ টাইম হয়ে গেছে। চল। আমি আর রাসেল ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি হারামি সবগুলো বসে আড্ডা দিচ্ছে। মামা, বসেন বসেন, বসে যান। পরিবেশটা সুন্দর, কোনো হইচই আছে? তারপরও কিছু লোক বলবে আমি খারাপ, শ্রাবণ ভালো না। আমিও তো তাই বলি, আমি তো ভালো না, ভালো লাইয়াই থাইকো, হা 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 করে সবাই হেসে দিল। সবাই বেশ মজা পেলাম। আরে রাখ তোদের মজা, মজার গোষ্ঠী খিলাই। কেন, কি হয়েছে? আমি বলি শোন। তো এখন কি করবেন জনাব? তোরা কিছু প্ল্যান বল। দাঁড়া, ভাবতে দে। ওকে, ভাব তোরা। কিছু সময় পরে হিমু বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। সকলে একসাথে বলে উঠলো। আমি বলি কি, শোন শ্রাবণ, তুই গিয়ে স্যারকে সব বলে দি এবং ম্যামকে সরি বলে সবকিছু মিটিয়ে নি। ওরে হারামির বাচ্চা, তোরে আজকে আমি খাইছি। ঠিক তখনই বেল পড়লো। পরে তোকে দেখে নিবনে। ক্লাসে চল সবাই। চল। এরপর ক্লাসে চলে এলাম সবাই। আমিও রোজকার মতো নিজের সিটে বসে গেলাম। নিয়মিত বসে গল্প করতে লাগলাম। জানি না কি হয় ক্লাসে আসলে, সব গল্প এখানে এসে মনে পড়ে যায়। কিছুক্ষণ পরে স্যার এলেন এবং যথারীতি ক্লাস করাতে লাগলেন। আমি আর রাসেল সেদিকে খেয়াল না করে গল্প করতে লাগলাম। স্যার আমাকে কথা বলতে দেখেও না দেখার ভান করে কিছু বলল না, কারণ সে জানে আমি প্রিন্সিপালের পোলা। প্রথম ক্লাস শেষ হলো, যাক বাসলাম। এবার ম্যামের ক্লাস। ম্যাডাম ক্লাসে এলেন এবং ক্লাস করতে লাগলেন। আমি এক ধ্যানে চেয়ে আছি। হঠাৎ করে ম্যাডাম আমার সামনে চলে এলেন। এই তুমি দাঁড়াও। জি আমি। তুমি। জি বলেন, কি বলবেন? আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটা বলো। কি বুঝিয়েছেন? তার মানে তুমি আমার পড়া খেয়াল করোনি? এই বেয়াদব ছেলে, তুমি আমার সাথে এসো। সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। আমি সবাইকে একটা চোখ মেরে ম্যামের পিছে পিছে যেতে লাগলাম। কিন্তু এ কি, ম্যাম তো আব্বুর রুমের দিকে যাচ্ছে। সর্বনাশ করেছে। আমি দৌড়ে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম কোথায় যাচ্ছেন? প্রিন্সিপাল স্যারের রুমে। সরি ম্যাম, যদি একবার আব্বু জানতে পারে, উফ সব শেষ। সরি ম্যাম, আর জীবনেও তাকাবো না আপনার দিকে। আজকে তোকে মজা দেখাবো বেয়াদবের হাড্ডি। ম্যাম বলতে বলতে আব্বুর কেবিনের সামনে চলে এলাম। স্যার আসবো? আরে মিস রাইসা যে, আসুন আসুন। আমি বাইরে দাঁড়িয়ে আছি। তখনই ম্যাম বলল, ভেতরে আয় বেয়াদব। বসুন। এ কি, তুই এখানে কেন? আমি বলছি স্যার, এই বেয়াদব ছেলেটা একদিনও পড়া হয় না, সাথে প্রতিদিন ক্লাসের পেছনে বসে শুধু গল্প করে আর মোবাইল টিপে। আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তুমি বিশ্বাস করো, আর বলতে পারলাম না। তার আগে ম্যাম আমাকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, বেয়াদব কোথাকার,
স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হাই হাই, আমার তো মনেই ছিল না। ম্যাম জানে না যে এই প্রিন্সিপালই আমার আব্বু। আব্বুর দিকে চেয়ে দেখি মিটমিট করে হাসতেছে। আমার খুব রাগ হলো। সরি স্যার, এই বেয়াদবের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনি ক্লাসে যান, আমি এই বেয়াদবের ব্যবস্থা করতেছি। ওকে স্যার, আসি। এরপর ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ম্যাম যাওয়ার পরেই আব্বু জোরে জোরে হাসতে লাগলো। আমি রেগে গিয়ে বললাম, আব্বু তুমি থামো প্লিজ। আব্বু, এতদিনে একটা টিচার পেলাম যে কিনা তাকে চর দিল। কি জন্য চর খেলাম? আব্বু কি তুমি বলাই? আমি গেলাম, তুমি হাসতে থাকো। আমি রেগে সোজা ক্লাসের দিকে চলে এলাম। আমাকে ম্যাম দেখে একটু অবাক হলো। আমি কিছু না বলে ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম। অ্যাটিটিউড দেখিয়ে সোজা বাসায় চলে এলাম। এসে কাউকে কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খুব মেজাজ খারাপ হচ্ছে আব্বুর উপরে। আমাকে কিভাবে বাস দিল? আব্বুর সামনে মার খেলাম, তাও তুমি বলাই, নিজের আব্বুকে। আমি কিছু ভাবতে পারতেছি না, চুপচাপ ঘুমিয়ে গেলাম। আম্মু অনেকবার ডেকেছে, আমি কোনো উত্তর দেইনি। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নাই। বিকেলে ঘুম ভাঙলো কারো হাসির আওয়াজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর বাইরে এসে দেখি আব্বু আম্মু এবং আপু জোরে জোরে হাসাহাসি করতেছে। তাই আমি তাদের কাছে গিয়ে মজা করার জন্য বললাম, কিরে আপু, এত হাসি কিসের? তোর বিয়ে ঠিক হয়েছে নাকি? জি না, আমার কোনো বিয়েটা ঠিক হয় নাই। তাহলে আমরা হাসতেছি অন্য একটা কারণে। কি কারণ? কাকে যেন কোন নতুন ম্যাডাম ঠাস করে চড় দিয়েছে, সেটা নিয়ে হাসতেছি। ওরে পেতনির বাচ্চা পেতনি! আব্বু দেখছো? আমি কি বলবো, আমার তো হাসি পাচ্ছে। কি চরটাই না দিয়েছিল। এটা বলার পরেই সকলে মিলে হাসতে লাগলো। আমি রাগ করে বাইরে চলে এলাম। বাইরে এসে শাওনকে ফোন দিলাম। কি রে, বেঁচে আছিস? না, আমি শ্রাবণের ভূত বলতেছি। আরে রাগিস কেন, আমি রহিম চাচার দোকানে আসতেছি, তুইও আয়। আয়। আজ মনটা একটু কেমন কেমন যেন লাগতেছে, তাই বাইক না নিয়ে হেঁটে যেতে লাগলাম। কারণ হাঁটলে নাকি মনটা ফ্রেশ হয়ে যায়, সবাই তাই বলে, হয়তোবা হয়। তাই আমিও হাঁটতে লাগলাম। রহিম চাচার দোকান এখান থেকে 10 মিনিট। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার ডান পাশ দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে। এটা শহর এলাকায় স্বাভাবিক, তবে রিক্সার সংখ্যা বেশি। হাঁটতেছি আর রাস্তার গাড়ি যাওয়া আসা দেখতেছি। হঠাৎ একটা রিক্সায় চোখ গেল। একটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছে, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা দিয়ে আছে চোখ পুছে। আমি হয়তো একদিন এইভাবে কাউকে নিয়ে ঘুরে বেরিয়েছি, দিন রাত সবসময়। আর আজকে কোথায় সেই মেয়ে, কোথায় সেই ভালোবাসার প্রতিশ্রুতি? হঠাৎ কেন জানি না গান শুনতে ইচ্ছে করতেছে, কিন্তু চারিদিকে অনেক শব্দ। কাছে হেডফোন থাকলে বেশ ভালোই হতো। কি করতে করতে যেন পকেটে হাত গেল। পকেটে হাত দিয়ে দেখি হেডফোন মামু পকেটে। তখনই মনে পড়লো রাতে পকেটে রেখেছিলা, আমাকে আর পাইকে। সাথে সাথে বের করে কানে দিয়ে মোবাইলে গান চালিয়ে দিলাম। অনেক পছন্দের একটা গান শুনতে লাগলাম, আর সাথে গুনগুন করে গাইতেছিলাম, একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারই বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য হয়েছি আমি মঞ্জিল ভালোবাসার। গান শেষ হতে হতে দেখি দোকানের সামনে চলে এসেছি। শাওন আগে থেকে এসে বসে আছে। কেমন আছিস? মজা নিস? তোর এই তেরামি করে কথা বলা কোনোদিন যাবে না। আমি ভেবেছি আঙ্কেল বকাবকি করেছে, তাই বললাম কেমন আছিস। আরে আব্বু কি বলবে, যা করার রাইসা সব করে গেছে। আমার মান সম্মান সব শেষ করে দিছে। কিটা করছে ভাবি? আব্বুর সামনে আমাকে চড় দিছে। কি বলিস, কেন? খুলে বলতো আমাকে। সব খুলে বললাম। আহারে বেচারা, শুধু শুধু মার খেলি। তা কি আর বলতে। আর তোর বোনটা তো আছেই পচানোর জন্য। তুই এইটা একটা ঠিক কথা কইলি। আমি সবসময় ঠিক কথাই কই। কি খাবি, চা না কফি? তুই জানিস না? চাচা 2 কাপ কফি দাও, চিনি বেশি আমারটাই। চাচা আমাদের পরিচিত, সেই কলেজ লাইফ থেকে এখানে আসি। আচ্ছা। কিছুক্ষণ বসে বসে আমি আর শাওন আড্ডা দিলাম আর পিওর কফি খেলাম। চাচার দোকানটা আমাদের কলেজের পাশেই কলেজ ক্যাম্পাস, সাথে পুকুর আছে একটা। আমি আর শাওন সোজা ওখানে চলে গেলাম, মানে পুকুর পাড়ে।
যাওয়ার পথে ছোট ভাইরা বলছিল ক্রিকেট খেলতে, আমরা না করে দিয়েছি। মুড নেই ক্রিকেট খেলার এখন। ভাই কি করবি এখন? কি আর করব, এখানে বসে বসে খেলা দেখি। তাই দেখি চল। কিছু সময় দেখার পর আমি বললাম, তোর ভালো লাগতেছে না, কি যে করি। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল? চল পাবজি খেলি। এইটা তুই কোনো কথা বললি? শালা, আগে থেকে মনে করে দিবি না? গেমে ঢোক। আর এই কয়েকদিনে রাইসার চিন্তায় গেমে ঢুকতে পারি নাই। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না। এরপর শুরু হলো 2 নুবের পাবজি খেলা। গেম খেলতে খেলতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই করি নাই। গেমে ঢুকলে আর কিছু মনে থাকে না। এ ভাই রাত হয়ে গেছে, চল বাসায় যাই। বাসায় যাবি? চল তাইলে। বাসা তো কাছে, চল হেঁটে হেঁটে বাসায় যাই, মজা হবে না। ওকে চল। তুই হাঁটতে থাক, আমি আসতেছি 1 মিনিটেই। ওকে। শাওন চলে গেল, আমি একা একা হাঁটতে লাগলাম। আমি আবার গান শুনতে থাকলাম। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখে জল মিশাইলা নীলা না বিদায়, তুমি ফিরাও না চাইলা তো একবার চইলা গেইলা হায়, জানি আজ রাতে হইপা পরে আর ভাইব না আমায়, চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে। আনমনে হয়ে রাস্তার আলোয় হাঁটতে হাঁটতেই বাংলা গানটা শুনতেছিলাম, আর চোখ থেকে পানি পড়তেছিল টপ টপ করে। ঠিক তখনই শাওন এলো, এসে আমার হাতে একটা স্পিডের ক্যান দিল। শাওন আমার দিকে ফিরেই বলল, তুই আবার কাঁদতেছিস? কই না তো। দেখ শ্রাবণ, আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি দেখেছি। চুপ। শাওন হয়তো বুঝতে পারছে আমরা আজকাল অতীত খুব মনে পড়তেছে, তাই শাওন আমার মন ভালো করার জন্য বলল, তুই শালা একটা ফাউল, তোর দ্বারা প্রেম ভালোবাসা কিছু হবে না, খোদাই লাফালাফি। কেন? এই যে তোর মধ্যে কোনো রোমান্টিক দৃশ্য নেই। যেমন? এ ভাই, তুই ম্যামকে পড়াতে চাস তাই তো নাকি? কেন? তাহলে তুই স্যাগা খাওয়ার গান কেন শুনতেছিস? তাহলে কি শুনবো? রোমান্টিক গান শুনবি। আমি হলে কি গান শুনতাম জানিস? কি গান? বলবো না বললে বুঝবো কেমনে? শাওন আর কিছু না বলে অরিজিৎ সিং এর একটা হিন্দি গান গাওয়া শুরু করলো। আজ ফির তুম পে প্যার আয়া হে। এহার আমি, তুই থাম। আমি জানি শাওন আমার মন ভালো করার জন্য এটা করেছে। সত্যি ওর মতো ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন থেকে এইগুলো শোন, কাজে লাগবে। আর তুই স্পিড আনতে গেছিলি তখন? গুড, তুই ওই যে একটা কাজের মতো কাজ করলি। আহা কি ফিলিং! নির্জন রাস্তা, ল্যাম্পপোস্টের আলো, আর পাশে বেস্ট ফ্রেন্ড। আর কি লাগে? গল্প হলে অন্য কথা। ভাই ঠিক। এ ভাই বাসায় চলে এসেছি, তুই যা এখন। ওকে বেবি, লাভ ইউ, বাই। ওকে সুইটহার্ট, বাই। ওরে বাটপার। এরপর আমি একা একা হাঁটা শুরু করলাম। 5 মিনিট পরে বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। আপু এসে দরজা খুলে দিল। কি রে ভিতর ডিম, কোথায় ছিলে এতক্ষণ? তুই আমাকে ভিতর ডিম বললি কেন? ইস, যে একটা মেয়ের হাতে মার খেতে পারে, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে, সে আবার ভীতু না তো কি? তুই ভীতু, তোর 14 গোষ্ঠী ভীতু। বলদ কোথাকার, তুই কোন বংশের? উফ, তোর সাথে কে পারে? তোকে যে বিয়ে করবে তার লাইফ শেষ। আমি আজকে বলে রাখলাম। হাইয়া, তোকে আমি এক দৌড়ে রুমে চলে এলাম। আর আমার পাগলি বোনও হয়েছে একটা। বিয়ের কথা শুনলে হয় একদম রেগে আগুন। মাঝে মাঝে খুব খারাপ লাগে একটা কথা মনে পড়লে, যে একদিন আমার এই পাগলি ছোট্ট বোনটাও একদিন আমাকে আমার পরিবারকে ছেড়ে অন্য কোথাও গিয়ে সংসার করবে। যখন কোনো মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যায়, তখন সকলেরই খুব খারাপ লাগে। কেউ কান্না করে সেটা প্রকাশ করে, আর কেউ বা মুখ বুজে সেটা সহ্য করে। তবে আমি এইটুকু বলতে পারি, সকল ভাইয়ের কাছে তার বোন খুব আদরের হয়। সব ভাই তার বোনকে ভালোবাসে, কেউ প্রকাশ করে কেউ বা করে না। যাদের বোন নেই তারা কোনোদিন বুঝবে না বোনের মানে কি। থাক আর না, বেশি বলে ফেললাম, আজকে আর নয়। আপুর দৌড়ানি খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিচে আব্বুকে দেখলাম না, হয়তো রুমে আছে। আব্বু যে এখন রান্নাঘরে রান্না করতেছে সেটা আমি জানি। একটু বই না পড়লেই নয়, হাতে সময় আর বেশি নেই। আব্বুর তো একটা মান সম্মান আছে। আমি তার ছেলে হয়ে যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি, আর ভেবে লাভ নেই। পড়ার টেবিলে বসে গেলাম। অনেকদিন পরে পড়তে বসে অনেক বড় ঝামেলাতে পড়লাম। সারা বই আনকমপ্লিট, কিভাবে যে শেষ করব বুঝতে পারতেছি না। আমি আরেকটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন 5 মাস পরে ফেসবুকে ঢুকলেন, তখন
ফেসবুকে ঢুকলে দেখা যাবে যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, নোটিফিকেশন, মেসেজ, পোস্ট ইত্যাদি। তো লেখাপড়া তো অনেকদিন করি না, তাই আমার অবস্থাও ঠিক 5 মাস পরে ফেসবুকে ঢোকার মতো একটা অগোছালো অবস্থা। যাক, অনেক কষ্ট করে একটা ব্যবস্থা করলাম। ইংলিশ বইটা একটু খুলে দেখতেছিলাম, তখনই আপু এসে বলল, ও মা গো, ভাইয়া তুই বই পড়তেছিস? কেন? রোজই তো পড়ি। তুই থাম ভাইয়া, আমি জানি তুই রোজ বই মেলে রেখে পৃথিবীর সব বাজে চিন্তা করিস। তাহলে আজকে বললি কেন যে বই পড়ি? হাহ, আমি আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি তুই মন দিয়ে পড়তেছিলি। তার মানে তুই এতক্ষণ এখানে ছিলি? হুম কিছু বলবি নাকি? হুম নিচে আয়, আম্মু খেতে ডাকছে তোকে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে? ঘড়ি দেখ, রাত 11টা বাজে। আব্বু খেয়ে নিয়েছে, বাকি আছে আমরা 3 জন। কি 11টা বাজে? ও এম জি। হুম তুই যে, আমি আসতেছি। ওকে। বই খাতা সব গুছিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। বই পড়া শেষ হলো তবে? আম্মু। নে এইবার খেয়ে নে। আমি, আম্মু, আপু খেয়ে যে যার রুমে চলে গেলাম। রুমে এসে মোবাইলটা অন করলাম। পরীক্ষার রুটিন দরকার, তাই হিমুর বাচ্চারে ফোন দিলাম। কিরে এত রাতে ফোন দিলি যে? পরীক্ষার রুটিন আছে না তোর কাছে? কিন্তু কেন? আমাকে এখনই মেসেঞ্জারে পাঠাতো। তুই রুটিন দিয়ে কি করবি আবার? ওরে হুমুর বাচ্চা, রুটিন দিয়ে কি করে? তুই বেশি কথা না বলে পাঠা আগে। ওকে ওয়েট। কিছুক্ষণ পরে রুটিন পেয়ে গেলাম। এখন গায়ে একটা পরীক্ষা পরীক্ষা ভাব চলে এসেছে। পরীক্ষা শেষ হবে 27 তারিখ। এখানেই আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর তার কারণ হচ্ছে ওই মাসের 28 তারিখ হচ্ছে রাইসা ম্যাডামের বার্থডে। কি কপালের ভাই, চিন্তা করেন। যাক, ভালোই হবে। পরীক্ষা দিয়ে পরের দিন ম্যাডামের জন্মদিনে গিয়ে উইশ করব, আর সাথে আবার প্রপোজও করব। রাইসার কথা মনে পড়ায় 7-5 না ভেবে কল দিলাম। প্রথমবার রিং হলো, ধরলো না। পরপর 3 বার কল করার পর 4 বারের বার কল ধরলো। এই বেয়াদব ছেলে, তুমি বারবার কল দিচ্ছ কেন? ওলে বাবু, আবার রাগ করছে? ওরে শ্রাবণ, তুই কালকে আয় একবার ভার্সিটিতে। কেন? দেখতে ইচ্ছে করে খুব। তোকে আজকের মতো কালকেও মার খাওয়াবো স্যারের কাছে। তোমার জন্য আমি সবকিছু খেতে পারি সুইটহার্ট। এই সব কিছু আমি স্যারকে বলবো, মনে রাখিস তুই। সেটা তোমার ব্যাপার, আমি জানি তুমি বলবা না। আর বললে বুঝবো তুমিও আমাকে লাভ করো। উফ, তুই ফোন রাখ। মনটা ফ্রেশ হয়ে গেল। রাগলে ম্যামের কথা উফ জোস লাগে। খুব ঘুম পাচ্ছিল, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। গুড নাইট। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন থেকে রোজ সকালে উঠবো বলে ঠিক করেছি। তার কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই সকাল সকাল উঠে একটু লেখাপড়া করব। বই পড়তেছিলাম, তখনই আম্মু আমার রুমে এলো। এসে আম্মু অবাক হয়ে গেল। অবাক হওয়ারই কথা, আজ প্রায় 2 বছর পরে সকালবেলা বই পড়তেছি আমি। শ্রাবণ, আব্বু তুই ঠিক আছিস তো? কেন? না মানে, তুই আজ কতদিন পরে আবার আগের মতো সকালে পড়তে বসে এসেছিস। পুরনো কথা মনে করে লাভ নেই। আব্বু আমি জানি এটা তোর মনের হাসি না, কারো জন্য জীবন কখনো থেমে থাকে না। তুই সব ভুলে গিয়ে আবার শুরু কর। আমার অতীতের গল্পটা অন্য একদিন বলবো। আব্বুর কথা ভেবেই পড়তেছি। ভালো। আর পরীক্ষা শেষ হলে আমার জন্য বৌমা খুঁজতে হবে না? আম্মু, আমি এখনো বাচ্চা। বাচ্চা? তাহলে তো খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে হচ্ছে। আম্মু তুমি যাও তো, আমাকে পড়তে দাও। যাচ্ছি। আর আমি কফি বানিয়ে দিয়ে যাচ্ছি, তুই পড়তে থাক। ওকে। সকালের খাবার খেয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তাই বাইক নিয়ে বের হলাম। শাওনকে ফোন দিলাম। কই তুই? রহিম চাচা দোকানে আয়। ওকে, ওয়েট কর, আমি আসতেছি। শাওনকে পিক করে নিয়ে সোজা ভার্সিটির ভিতরে ঢুকে গেলাম। বাইক রেখে আমি আর শাওন ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় গেলাম। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বল? কাল থেকে আর ভার্সিটি আসবো না। কি? আমি অনেক ভেবে দেখলাম আব্বুর একটা মান সম্মান আছে, তাই আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর ম্যাডামকে পেতে হলেও একটা ভালো রেজাল্ট দরকার। তো ভালো কথা, কিন্তু ভার্সিটি আসবে না কেন? তুই জানিস না আমি একা একা পড়তে ভালোবাসি। একা একা পড়লে মনে থাকে ভালো। ওকে বন্ধু, আমি চাই তুই ভালো কিছু কর। সেটা আমি জানি। চল ভাই, ক্লাসে যাই। ক্লাসে গিয়ে বসলাম। প্রথম ক্লাস শুরু হলো। ভাই, আর একটা কথা। কি কথা বল? আমি ক্লাসে না আসলে ম্যাডাম আমাকে মিস করে কিনা তুই একটু দেখিস। ওরে শালাম, ম্যাডাম তোকে মিস করবে? চুপ হারামি। আর একটা কথা। কি? আমাদের পরীক্ষার যেদিন শেষ হবে তার পরের দিন ম্যাডামের জন্মদিন। তারপর? ওই দিন ম্যামকে প্রপোজ করব, আর সে যদি রাজি হয় তাহলে সোজা বিয়ে। বাহ ভাই বাহ। আমি সিরিয়াস। ওকে। গল্প করতে করতে প্রথম ক্লাস শেষ হলো। এবার রাইসা ম্যাডাম এলো। সবাইকে আজকের পড়া জিজ্ঞেস করতেছে, আর আমি তাকে দেখে যাচ্ছি।
এক সময় আমার পালা এলো। এই বেয়াদব, পড়া বলো। পারি না। ওকে, আমার সাথে এসো। ম্যাডাম আজকে আবার? এসো। আমি ম্যাডামের সাথে সাথে আব্বু রুমে গেলাম। অফিসে মিস রাইসা, আজকে আবার এই বান্দরটা কি করছে? আমার কাছে ঘুমিয়েছিল। আমি চোখ বড় বড় করে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাম একটা শয়তানি মার্কা হাসি দিল। স্যার আমি বেয়াদব, চুপ থাক। আপনি এক কাজ করেন, ওকে একটা চর দিন। বলার সাথে সাথে মেরে দিল। আমি বলদের মতো আব্বুর দিকে চেয়ে আছি। আপনি এবার যান, আমি ওকে দেখতেছি। ওকে স্যার। ম্যাম যাবার পরে, আব্বু তুমি আমাকে মার খাওয়ালে কেন? আমি তোমারই নাই। আমি বাসায় গিয়ে আম্মুকে বলবো। আমি তোমারই নাই। যাক বাদ দাও, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি আর ভার্সিটিতে আসতে চাই না। কেন? এই 2 মাস আমি বাড়ি বসে পড়তে চাই। আর তুমি তো জানো আমার একা একা পড়তে ভালো লাগে। ও বুঝলাম, কিন্তু তোর যদি কোনো হেল্প দরকার হয়? আমি সেটা জানি না। এক কাজ করি, তোর রহিম স্যারকে বলে দিই, সে রোজ বিকেলে গিয়ে তোকে কিছু সময় হেল্প করবে। ওকে আব্বু, আসি। আর শোন, ভালোভাবে পড়াশোনা করিস, কেমন? ওকে আব্বু। এরপর আমি ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এলাম। দূর, আজকে আব্বুর জন্য শুধু শুধু মার খেলাম। মনটা খারাপ। এই 2 মাস ম্যামকে চাইলেও দেখতে পারবো না। মন খারাপ করে দরজায় বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, মুখ কালো করে আছিস কেন? মন খারাপ নাকি? না আম্মু। তাহলে কিছু তো একটা হয়েছে। ভিতরে চলো, বলতেছি। চল। আর তুই একবারে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি সোজা উপরে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু কই তুমি? বল কি হয়েছে? আমি কাল থেকে আর ভার্সিটিতে যাব না। কেন? বাসায় বসেই পড়বো এই 2 মাস। ওহ, বুঝলাম। আমার ছেলে সেই আগের মতোই লেখাপড়ায় মন দিতে চায়। আচ্ছা ঠিক আছে, এবার দুপুরের খাবার খেয়ে নে। দাও। আমি খাবার টেবিলে বসে খেতে লাগলাম। আর আম্মু আমার পাশে বসে দেখতে লাগলো। তখনই আমি বললাম, আম্মি, রফিক স্যার আছে না? কোন স্যার? আরে ওই যে আমার ভার্সিটির, আগে কয়েকবার বাসায় এসেছিল আব্বুর সাথে। ও চিনছি, কিন্তু কেন? রফিক স্যার কাল থেকে রোজ বিকালে আসবে আমাকে পড়াতে। ও, তাহলে তো ভালোই। খাবার শেষ করে আমি আমার রুমে চলে এলাম। একটু বসে থেকে আমার পড়ার টেবিল পরিষ্কার করলাম। অনেকদিন পড়া হয় না, তাই অনেক ময়লা জমে গেছে। সবকিছু শেষ করে যখন পড়তে বসবো তখনই আসল কথা মনে পড়লো। আমার সব বই খাতা এখানে নেই। আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আমি আগে সিলেট থেকে পড়াশোনা করতাম। ওখানে আমার নামে নিজস্ব একটা ফ্ল্যাটও আছে, কিন্তু একটা কারণে আমি সিলেট থেকে চলে আসি। সেটা পরে জানতে পারবেন। ওই বইগুলো না হলে আমি ওখানে আমার নামে নিজস্ব একটা ফ্ল্যাটও আছে, কিন্তু একটা কারণে আমি সিলেট থেকে চলে আসি। সেটা পরে জানতে পারবেন। ওই বইগুলো না হলে আমি শিওর ডাব্বা খাবো। আর এখন বছরের শেষ, তাই বইগুলো কিনতেও পারবো না। তাই আমাকে আবার ওই শহরে যেতে হবে। কিন্তু আব্বু আম্মু কি যেতে দিবে? আমি আর কিছু না ভেবে নিচে চলে যাই। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু কি হয়েছে? আমাকে একটু সিলেট যেতে হবে। কি? না, কখনোই না। আম্মু প্লিজ, আমাকে যেতেই হবে। না, আমি যেতে দিব না। আম্মু তুমি বুঝতেছো না, ওখানে আমার সব বই খাতা রয়েছে, ওগুলো না হলে পড়বো কিভাবে? আমি জানি না। আম্মুকে অনেক বুঝিয়ে রাজি করালাম। আর আমি এখনই রেডি হয়ে রওনা দিলাম, কারণ এখন রওনা দিলে রাতে গিয়ে পৌঁছাবো। আবার কালকে সকালের মধ্যেই চলে আসবো। আব্বুকে আমি বলি নাই যে সিলেট যাচ্ছি, বললে হয়তো যেতে দিত না। প্রায় 5 ঘন্টা পরে সিলেট গিয়ে পৌঁছালাম। গাড়ি থেকে নেমেই সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম, কারণ রাত অনেক হয়েছে। আনুমানিক 9টা বাজে। বাস স্ট্যান্ড থেকে আমার বাসা 5 মিনিটের রাস্তা, তাই আর রিক্সা না নিয়ে হেঁটে যেতে লাগলাম। বাসার সামনে এসে চাবি দিয়ে দরজা খুললাম। 2 বছর আগেও বাসাটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। চারিদিকে সবকিছু ঠিকঠাক, কোনো নোংরা নেই। দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো মানুষ থাকে। আসলে মানুষ থাকে না, একজন কাজের লোক আছে যে সপ্তাহে 2 থেকে 3 বার এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে যায়। এগুলো ভাবতে ভাবতে চিরচেনা আমার সেই রুমে চলে গেলাম। সবকিছু ঠিকঠাক। আমি দেরি না করে সবকিছু গোছাতে লাগলাম, কারণ আর 1 ঘন্টা পরেই রওনা দিব। বেশি দেরি করা যাবে না। সবকিছু গুছিয়ে যখন রুম থেকে বের হব, তখনই চোখের সামনে আমার পুরনো ডায়েরিটা চোখে পড়লো। প্রায় 2 বছর এটা খুলে দেখা হয় না, তাই পড়ে দেখার খুব ইচ্ছে হলো। আমি ডায়েরিটা হাতে নিয়ে বিছানার উপর খুলে বসলাম। প্রথম পাতায় আমার সম্পর্কে কিছু লেখা। এরপর শুরু হয় আমার এবং নীলার প্রেম কাহিনী। আসুন আমি খুলে বলি। নিজের ইচ্ছায় সিলেট এসেছিলাম ঘুরতে, কিন্তু সিলেট শহরটা আমার এত ভালো লাগে যে আমি এখানে থাকবো বলে ঠিক করি। এরপর আব্বু আম্মুকে অনেক জোরাজুরি করে রাজি করালাম। আব্বু টাকা দিয়ে একটা ফ্ল্যাট বানিয়ে দেয় আমাকে। আমিও খুব খুশি হয়েছিলাম। সবেমাত্র ইন্টার 2য় বর্ষের ছাত্র, নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়ে যায় নতুন কলেজে গিয়ে। প্রথম 1 মাস ভালোই কাটলো, তবে কলেজে আমাকে সবাই নিম্নমানের পরিবার থেকে আসা সাধারণ ছেলে হিসেবেই জানে, তাই আমিও কাউকে কিছু বলি না। অনেক প্রিয় বন্ধু পেয়েও গিয়েছিলাম। যারা টাকা ছাড়া বন্ধুত্ব করে তারাই হচ্ছে প্রিয় বন্ধু। কোনো এক বড় ভাই বলেছিল প্রেম ভালোবাসার ভিতরে না যেতে,
শুধু মন দিয়ে পড়াশোনা করতে। আমিও হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি একজনকে দেখে সে সবকিছু ভুলে গিয়েছিলাম। চেয়েছিলাম তাকে নিজের করে পেতে, কিন্তু কথায় আছে না, টাকা ছাড়া কাউকে কেউ ভালোবাসে না। তবে নীলা আমাকে টাকা পয়সা ছাড়াই ভালোবেসেছিল। অবশ্য আমি এটা পরে জানতে পেরেছিলাম, এটা শুধু নাকি তার টাইম পাস ছিল। নীলা আমাকে অবাক করে দিয়ে সে নিজে এসে আমাকে একদিন প্রপোজ করেছিল। আমিও তাকে কিছু প্রশ্ন করেছিলাম, সে সবকিছু মেনে নিয়ে রাজি হয়েছিল। এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসাটা, কিন্তু সেটা 2 বছরের বেশি স্থায়ী হয়নি। এটা না হয় অন্য কোনো দিন বলবো। এরপর ডায়েরিটা তার নিজের জায়গায় রেখে বেরিয়ে গেলাম বাসা থেকে। এরপর আর কোথাও দেরি না করে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আব্বু এসে দরজা খুলে দিল। আমি একটু অবাক হলাম, আব্বু এত সকালে কিভাবে উঠলো। কিছুটা ভয় পেলাম, কি জানি যদি আবার বকাবকি করে। কিরে, কি ভাবতেছিস? কিছু না আব্বু। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? চলো। যাই হোক, ভালোই হয়েছে, আব্বু কিছু বলে নাই। আমি সোজা আমার রুমে চলে এলাম, সবকিছু রেখে নিচে চলে এলাম। যাতায়াতে কোনো অসুবিধা হয়েছে নাকি? না আব্বু। যাবার আগে আমাকে একবার বলে যাবি না? সরি, মনে ছিল না। আর শোনো, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। ওকে। আমি আর আব্বু বসে বসে গল্প করতেছিলাম, তখনই আম্মু এসে বলল, কি সকাল সকাল দুইজনে কি আলোচনা করতেছস? তেমন কিছু না আম্মু। শ্রাবণ, তোকে কপি করে দিব। না আম্মু, আমি এখন একটু ঘুমাবো, খুব ক্লান্ত। ওকে, তাহলে গিয়ে ঘুমা। আমি বরং তোর আব্বুকে চা করে দিই। এরপর আমি সোজা বিছানায় ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুম হয়নি, তাই একটু ঘুমিয়ে নেই। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই পড়তে বসলাম। বিকেলে বসে বসে রসায়ন এর একটা অধ্যায় পড়তেছিলাম। শালা কিছুতেই মাথায় ঢুকতেছে না। তখনই কে যেন আমায় ডাক দিল। আমি পিছনে ফিরে দেখি রফিক স্যার। আমি অনেক খুশি হলাম। কি রে, কি পড়া হচ্ছে দেখি? স্যার, কি বলবো, এই অধ্যায়টা কিছুতেই বুঝতেছি না। কই দেখি, এদিকে দে। এই নেন স্যার। স্যার অধ্যায়টা রেখে আমার মাথায় আস্তে করে একটা চড় দিয়ে বলল, 2 দিন আগে এটা আমি ক্লাসে বুঝিয়েছি, আর তুমি তো আমার ক্লাস করো নাই। সরি স্যার। এরপর স্যার আমাকে বুঝিয়ে দিল। কিছু সময় পরে স্যারও চলে গেল, সন্ধ্যা হয়ে গেছে। তাই আমি বাসা থেকে বের হয়ে একটু রাস্তায় বের হলাম। আজকে সারা দিন শুধু ঘরেই ছিলাম। রাস্তায় এসে শাওনকে ফোন দিলাম। দুজনে কিছু সময় আড্ডা দিয়ে আবার বাসায় চলে এলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে আবার বই নিয়ে বসলাম। বাড়ির সবাই তো অনেক খুশি, কারণ তাদের বাড়ির ছেলে সবসময় বই নিয়ে বসে থাকে। 2 মাস পরে এইভাবে দেখতে দেখতে 2টা মাস কেটে গেল। এই কয়েকদিন মন দিয়েই বই পড়েছি। এখন আশা করি পরীক্ষায় মোটামুটি ভালোই রেজাল্ট হবে। কালকেই পরীক্ষা। আমি শাওনকে ফোন দিলাম। কি ভাই, তোর তো এখন আর কোনো খোঁজই পাওয়া যায় না। আরে ভাই, ব্যস্ত ছিলাম। এই ভাই, একটা কথা জানার ছিল। কি বল? আমি ভার্সিটিতে যাই না। ম্যাম কিছু বলে নাই? বলেছিল একদিন। কি বলেছিল বল? তুই না আসার 10 দিন পরে ম্যাডাম বলে, ওই শাওন দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, তারপর বলে, তোমার সাথে আরেকটা বাদর কই। তুই কি বলেছিস? আমি বলেছি জানি না। ধুর শালা। কেন, কি হয়েছে? তুই বলতে পারতিস যে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে আমার জন্য একটু মায়া হতো। ওরে বাটপার। তবে তবে কি? ম্যাডাম রোজ ক্লাসে এসে কাকে যেন খুঁজতো, হয়তো তোকে। কি বলিস, তুই শিওর? শিওর না, তবে দেখছি ম্যাম ক্লাসে সব জায়গায় তাকিয়ে দেখে। দেখে মনে হয় কাউকে খুঁজে। হতেও পারে। কালকে তো এক্সাম, আমাকে কিন্তু দেখাস, আমি কিছুই পড়ি নাই। ওকে ভাই, রাখ এখন। ওকে, বাই। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। পরের দিন সকালে আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 মাস পরে বাসা থেকে বের হয়ে শাওনকে ফোন দিলাম। ভাই, কই তুই? এই তো রাস্তায় বের হয়েছি এইমাত্র। তুই? আমিও, তাড়াতাড়ি আয়। ওকে। আর শোন। বল। বাইক নিয়ে আসবো নাকি হেঁটে আসবো? বাইক নিয়ে আয়। তুই শালা কিছু বুঝিস না, এতদিন পরে ভার্সিটি যাচ্ছিস, একটু স্টাইল নিবি না? ফোন রাখ তুই। শাওনকে বাইকে পিক করে নিয়ে ভার্সিটির ভিতরে চলে গেলাম সোজা। বাইক পার্ক করে যে আমি শাওনের পিছনে তাকাই, তখন দেখি বদমাশের দলগুলো হাজির, মানে আমার ক্লাসমেটরা। ওই হারামি, কয় বছর পরে? আমি তো ভাবছিলাম তুই মনে হয় পরীক্ষা দিবি না। আরে তুই চুপ কর, আমি তো ভাবছিলাম ও মারা গেছে। সবাই একসাথে হেসে উঠলাম। আমরা ছিলাম রাস্তার মাঝখানে, মানে মেইন রাস্তার ভার্সিটির। এখান দিয়ে হেঁটে ভিতরে যেতে হয়। আমরা সকলে রাস্তার মাঝখানে বসে ফাইজলামি করতেছিলাম। তখনই রাইসা ম্যাডাম এলো। এই ছাত্ররা, এখানে এত শব্দ কিসের? আর রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আছো কিসের জন্য তোমরা? সরি ম্যাম। ঠিক আছে। এতক্ষণ ম্যাম আমাকে দেখে নাই। আমাকে দেখে ম্যাম খুব অবাক হয়েছে, সেটা তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল। আমার দিকে অপলক ভাবে কিছুক্ষণ তাকিয়েছিল। পরিবেশ ঠিক রাখতে আমি হালকা একটা কাশি দিলাম। হঠাৎ করেই যেন ম্যাম বাস্তব জগতে ফিরে এলো। ম্যাম আর কিছু না বলে চলে গেল। হয়তো লজ্জা পেয়েছে। আমি আর কিছু ভাবতে পারতেছি তো না। তার মানে কি ম্যামও? কি মামা, কি ভাবো?
কি ভাববো? এ ভাই, ম্যাম দেখি তোদেরকে সিনেমার নায়িকাদের মতো করে চেয়েছিল। তাকাবে না, আমিও তো তার হিরো। আরো কিছু সময় গল্প করে সবাই এক্সাম হলের ভিতরে গেলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমন হয়েছে, তাই আর কিছু না ভেবে একভাবে লিখে দিলাম। ধুর শালার আজাদ, কি যে করি। কেন, কি হয়েছে? আজাদ স্যার আবার কি করলো তোর? আমি কোথায় ভেবেছিলাম তোর পাশে বসবো, আর এই স্যার আমাকে সোজা আরেক রুমে পাঠিয়ে দিল। আরো কি হয়েছে জানিস? কি করেছে? আমার খাতা নিয়ে 15 মিনিট রেখে দিয়েছে। চল বাসায় যাই। চল। আমি আর শাওন বাসায় চলে এলাম। আমার আব্বু এক্সাম কেমন হয়েছে? খুব ভালো আমার আম্মু। আমি জানি তো ভালো হবেই। তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। এইভাবে দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হলো। শেষ পরীক্ষার দিন আমি আর শাওন রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ ম্যাডামকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাবো। কালকে ম্যাডামের জন্মদিন। শ্রাবণ, আমি বাসায় যাচ্ছি। কেন? আম্মু ফোন দিয়ে বাসায় যেতে বলেছে। আর লাইলা মজরুর মধ্যে আমি থেকে কি করবো? ওকে, যা তাহলে। শাওন চলে গেল। আমি বাইকের উপরে বসে মনে মনে গান গাইতেছি। রাস্তাটা এখন পুরাই ফাঁকা। দুপুর টাইমে এমনকি সব রাস্তা ফাঁকা থাকে। কালকে রাইসা ম্যামকে আবার প্রপোজ করব। যদি সে গ্রহণ করে তাহলে তো ভালো, আর না করলে আরো ভালো। তাকে আর ডিস্টার্ব করব না। আর যাই হোক, ভালোবাসা জোর করে হয় না। এইসব ভাবতেছিলাম, তখনই দেখি ম্যাম রিক্সা করে নেমে বাসার দিকে যাচ্ছে। আমি বাইক থেকে নেমে রিক্সার সামনে গেলাম। রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে গেল। ম্যাম আমাকে দেখেই বলে উঠলো, আরে শ্রাবণ যে, আমি তোমাকেই খুঁজতেছিলাম এতদিন ধরে, কিন্তু তোমার তো কোনো খোঁজই পাওয়া যায় না। জি ম্যাম, আপনি আমাকে খুঁজতেছিলেন? তার আগে বলো, তুমি আমাকে কি জন্য দাঁড় করালে? শুভ জন্মদিন ম্যাডাম। কিন্তু আমার জন্মদিন তো কালকে। জানি। আপনি তো জানেন আমি একটু ফাস্ট, তাই আগে থেকেই বলে দিলাম। অনেক ফাজিল হয়েছ। ম্যাম, এবার আপনি বলেন কি বলবেন। ম্যাডাম কিছু না বলে তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিল। ম্যাম, এটা কি? আপনার বার্থডে ইনভাইটেশন কার্ড নাকি? না। তাহলে কিসের কার্ড এটা? এটা আমার বিয়ের কার্ড। এই কথাটা শোনার পরে আমার মনে হতে লাগলো পুরো পৃথিবীটা মনে হয় থমকে গেছে। চারিদিকের কোনো শব্দই আমি শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কেউ আমার বুকের বাঁ পাশে জোরে জোরে আঘাত করছে। আবার পুরনো সেই অতীতের পুনরাবৃত্তি হতে চলেছে। না, আমি এবার মেনে নিতে পারবো না। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এ সকল মায়া ত্যাগ করে দূরে চলে যেতে হবে। ম্যামকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই মুখে একটা হাসি নিয়ে বললাম, কনগ্রাচুলেশন ম্যাম। অবশ্যই আসবে কিন্তু বিয়েতে। চেষ্টা করব। আমি এখন আসি। ম্যাম কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনো সুযোগ না দিয়েই বাইক নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমার কিছু জামা কাপড় একটা ব্যাগে ভরে বাসার বাইরে চলে এলাম। বাইরে আসার সময় আম্মু আপু অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, এসব গুছিয়ে কোথায় যাচ্ছি। আমি কোনো উত্তর না দিয়ে বাইক নিয়ে রওনা দেই সিলেটের উদ্দেশ্যে। আজকে খুব জোরে বাইক চালিয়েছি, তাই আসতে খুব একটা সমস্যা হয়নি। আর যেহেতু আমার বাইকের সব কাগজপত্র ঠিক আছে, তাই রাস্তায় পুলিশ কোনো ঝামেলা করে নাই। বাসায় ঢোকার আগে বাইরে থেকে খাবার নিয়ে যাই। বাসায় ঢুকে ফোনটা হাতে নিলাম। অনেকগুলো কল এসেছে। ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করি নাই। আর খেয়াল করলেও ধরতাম না। ফোন সুইচ অফ করে রেখে দিলাম। খাবার খেয়ে 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে বাসার সকলে অস্থির হয়ে পড়েছে। শ্রাবণের আম্মু তো কিছু বুঝতেছে না আজকে হঠাৎ করে কি এমন হলো যে শ্রাবণ কাউকে কিছু না বলে ব্যাগপত্র গুছিয়ে তার আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আর শ্রাবণের আব্বু বুঝতে পারতেছে যে শ্রাবণ হয়তো কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছে, যার কারণে সে সিলেট চলে গেছে। কিন্তু লাভ নেই, ওই বাসার নাম্বার কেউ জানে না শ্রাবণ ছাড়া। শ্রাবণের আব্বু অনেক চিন্তিত হয়ে শাওনকে ফোন করে, কারণ তিনি জানেন কিছু হলে শাওন একমাত্র বলতে পারবে কি হয়েছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শাওন, তুমি কোথায় এখন? স্যার, আমি তো এখন বাসায়। কেন স্যার? না মানে, তুমি কি জানো শ্রাবণ কোথায়? কেন স্যার, ও বাসায় নেই। না, আজকে বিকালে বাসায় এসে। তারপর শাওন বাবাকে সব খুলে বলল। কি? আমাকে তো কিছুই বলে নাই। তুমি কি জানো যে ও কেন এমন করলো? না স্যার, তবে একটু একটু আন্দাজ করতে পারছি। কি? আমাকে খুলে বলো। স্যার, আপনি চিন্তা করেন না, আমি শিওর হয়ে সবকিছু বলতেছি আপনাকে। আচ্ছা। এরপর শ্রাবণের আব্বু কিছুটা নিশ্চিন্ত হলেন এবং শাওন বুঝতে পারছে যে ম্যাডামের সাথে কিছু হয়েছে, যার কারণে এরকম ভাবে চলে গেল শ্রাবণ। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। তাই শাওন আর দেরি না করে অনেকটা অস্থির হয়ে ম্যাডামের বাসার দিকে রওনা দেয়। এখন যা বলার ম্যাডামে সবকিছু বলতে পারবে, শাওন মনে মনে ভাবতেছে। শাওন ম্যাডামের বাসায় গিয়ে কলিং বেল বাজায়। তখন রাত 9টা বেজে গেছে। শাওন দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে, এত রাতে ম্যাডামের সাথে আসটা কি ঠিক হবে? যদি আবার বকাবকি করে তখন কি হবে? কিন্তু আমার বন্ধুর জন্য আমি এটুকু করতেই পারি। তখনই শাওনকে দেখে ম্যাডাম এসে দরজা খুলে দেয়। আরে শাওন, তুমি এত রাতে কোনো সমস্যা হয়েছে?
ম্যাডাম, অনেক বড় সমস্যা হয়ে গেছে। তুমি ভিতরে এসো, ভিতরে বসে কথা বলি আমরা। এরপর শাওন ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে যে একটা মহিলা সোফায় বসে বসে টিভি দেখতেছে। এটাই বোধহয় ম্যাডামের মা। শাওন মনে মনে ভাবতেছে। এটা হচ্ছে আমার আম্মু। আম্মু, এই হচ্ছে আমার কলেজের একজন স্টুডেন্ট। পরিচয় পর্ব সেরে শাওন খুব ব্যস্ত হয়ে বলে, ম্যাডাম, আজকে বিকালে কি আপনার শ্রাবণের সাথে দেখা হয়েছিল? হয়েছিল, কিন্তু কেন? ম্যাডাম, আজকে হঠাৎ বিকালে শ্রাবণ বাসায় এসে কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে গেছে, আর আমরা ওকে ফোনেও পাচ্ছি না। চলে গেছে তো কি হয়েছে, আবার ফিরে আসবে। ওকে কোনো বাচ্চা নাকি? ম্যাম স্বাভাবিকভাবে কথাগুলো বলে, ম্যাডাম, আপনাকে আমি বোঝাতে পারতেছি না, শ্রাবণ অনেক চাপা মনের ছেলে। ও কখন কি করবে কাউকে তা বুঝতে দেয় না, আর কেউ বুঝবেও না। আপনি আগে আমাকে বলুন, আপনাদের মাঝে বিকালে কি কিছু হয়েছিল? প্লিজ ম্যাম, আমাকে বলুন দয়া করে। তুমি যখন এত করে বলতেছো, তাহলে আমি বলি, শোনো। আমাকে শ্রাবণ অগ্রিম বার্থডে উইশ করে, আর আমি ওকে আমার বিয়ের কার্ড ধরিয়ে দেই। ওহ শিট, আপনি এটা না করলেও পারতেন। আমি এখন বুঝতে পারছি শ্রাবণ কেন এমনটা করলো, কেন কাউকে কিছু না বলে চলে গেল। আপনি শ্রাবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ভালো কথা, কিন্তু শুধু শুধু ওকে কষ্ট দিতে গেলেন কেন? শ্রাবণ মন থেকে আপনাকে পছন্দ করতো। আমিও তো শ্রাবণকে ভালোবাসি। কি আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে এই বিয়ের মানে কি? ওয়েট, 1 মিনিট, আগে আমার সব কথা শোনো। ওই বিয়ের কার্ডের ভেতরে কোনো বিয়ের কার্ড ছিল না, ওটার ভেতরে আমার নিজের লেখা একটা লাভ লেটার ছিল। শ্রাবণ ওটা খুলে দেখেছিল? বলতে পারবো না, তবে ওখানে বসে তো খুলে নাই। প্লিজ আমাকে কিছু বলবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না, আমার এখন খুব চিন্তা হচ্ছে। তার মানে আপনি শ্রাবণকে ভালোবাসেন আর শ্রাবণকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। আসলে আপনি মজা করতে গিয়ে শ্রাবণের অতীতের পুনরাবৃত্তি ঘটিয়েছেন, যার কারণে শ্রাবণ আবার এই একই রকম কাণ্ড ঘটিয়েছে। আমি কিছু বুঝতেছি না, প্লিজ আমাকে সব খুলে বলো, অনেক চিন্তিত হয়ে। তাহলে শুনুন, আমি বলি। এরপর শাওন আমার 3 বছর আগের কথা বলতে শুরু করলো। শ্রাবণ অনেক আগে একবার সিলেট ঘুরতে গেছিল, সাথে আমি সহ মোট 4 জন বন্ধু ছিলাম। আমাদের প্ল্যান ছিল ওখানে গিয়ে 1 সপ্তাহ থাকবো, এরপরে আবার ঢাকায় ফিরে আসবো। আমরা প্রথম 4 দিন বেশ মজাই করে কাটালাম। সিলেট শহরটা আমাদের সকলের কাছে খুব প্রিয় একটা জায়গাগুলোর মধ্যে একটা হয়ে উঠেছিল। 5ম দিন আমরা সকলে শহরের পাশের একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সময়টা তখন বিকাল 4টার কাছাকাছি হবে আনুমানিক। এখানে আমরা তেমন কিছুই চিনি না, তাই আমরা জানতাম না যে এই রাস্তার পাশে একটা কলেজ আছে। যেহেতু তখন গরমের ছুটি চলছে, তাই কলেজ বন্ধ। বাইরে থেকে কলেজটা দেখে আমাদের সকলের খুব পছন্দ হলো। সবাই ঠিক করলাম আজকে বিকালটা এখানেই কাটাবো। আমরা সকলে মিলে ভেতরে গেলাম। সেখানে আমাদের মতো আরো অনেক ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছিল। আমরাও একটা ফাঁকা জায়গায় দেখে বসে আড্ডা দিতে লাগলাম। সময়টা ভালোই কাটছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম শ্রাবণের আমাদের দিকে কোনো খেয়ালই নেই। সে একদিনে একটা মেয়ের দিকে চেয়ে আছে। আমি ধাক্কা দিলাম, শ্রাবণ আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। আমিও সেদিন কিছু বলি নাই। সকলে সন্ধ্যার আগে হোটেলে চলে গেলাম। রাতে শ্রাবণ আমাদেরকে বলল যে সে নাকি ওই মেয়েকে ভালোবেসে ফেলেছে। যেহেতু আমরা ওর ফ্রেন্ড, তাই আমরাও ওকে সায় দিলাম। পরের দিন বিকালেও আমরা ওই কলেজের ক্যাম্পাসে গেলাম। সেদিনও ওখানে ওই মেয়েটা ছিল, কিন্তু আমার জানা মতে শ্রাবণ যে ভীতু, তাতেও কোনোদিন ওই মেয়েটাকে সাহস করে বলতে পারবে না। আজকে দিনটাও দেখে দেখে কেটে গেল। আমরা ওকে সবাই বলেছিলাম যে আমরা তোর হয়ে বলে দেই, কিন্তু সে রাজি না, তাই আমরাও ওর মতো দেখে যাই শুধু। এভাবে 1 সপ্তাহ 6 দিন কেটে গেল, কিন্তু শ্রাবণের প্রেমের কোনো উন্নতিই হলো না। আজকে আমরা সকলে বাসায় চলে যাব, তাই সকলে সবকিছু গুছিয়ে নিলাম। শ্রাবণের দিকে চেয়ে দেখি ও মুখটা কালো করে রেখেছে। কারণটা আমাদের অজানা নয়, আর মেয়েটা নাকি ওই কলেজে পড়ে। এটা আমরা অন্য একটা মেয়ের কাছ থেকে শুনেছিলাম। এরপর আমরা ঢাকায় ফিরে আসি। ঢাকায় ফেরা 2 দিন পরে জানতে পারি শ্রাবণ নাকি সিলেটে চলে যাবে লেখাপড়া করতে। এটা আমাকে শ্রাবণ ফোন করেই বলেছিল। আমি বুঝলাম না ও আন্টিকে কিভাবে রাজি করালো, কারণ আন্টি শ্রাবণকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারে না। শ্রাবণ যখন ইন্টার 2য় বর্ষের স্টুডেন্ট, ও নাকি ওই কলেজে গিয়েই ভর্তি হয়। শ্রাবণ আমাকে রোজ ফোন করে বলতো যে ভাই আজকেরই আমার দিকে তাকিয়েছে, আজকে চেয়ে হাসি দিয়েছে, আজকে আমরা পরিচয় হয়েছি, আজকে আমরা একসাথে বসে কফি খেয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমার বেশ ভালো লাগতো যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সিলেট গিয়েও আমাকে ভুলে নাই। আমাকে রোজ ফোন করে তার মনের কথা শেয়ার করতো। এইভাবে চলতে চলতে শ্রাবণ একদিন আমাকে ফোন করে বলে যে মেয়েটি নাকি ওকে প্রপোজ করেছে, সেও নাকি শ্রাবণকে ভালোবাসে। আমি শুনে খুব খুশি হয়েছিলাম। এইভাবে কেটে গেল 2টা বছর। এর মাঝে আমি এতটুকু বুঝে গিয়েছিলাম যে শ্রাবণ মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবাসে। রোজ শ্রাবণের সাথে আমার ফোনে কথা হতো। ও বেশি খুশি থাকলে দিনে 2-3 বারও কথা হতো। শ্রাবণ আমাকে 3 দিন ফোন দেয় না। আমি খুব চিন্তিত ছিলাম। ওর ফোন সুইচ অফ। আন্টি আমাকে ফোন করে শ্রাবণের কথা বলে। আমি আন্টিকে বুঝিয়ে ফোন রেখে দিই। 4 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি রিসিভ করে ফোন করেছিল একটা ছেলে,
আর বলেছিল শ্রাবণ তার ফ্রেন্ড। সে নাকি শ্রাবণকে বাসায় খুঁজতে গিয়ে দেখে শ্রাবণের বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে দেখে শ্রাবণ ঘুমিয়ে আছে। সে গিয়ে শ্রাবণকে ডাক দেয় কিন্তু কোনো উত্তর পায় না। হঠাৎ সে লক্ষ্য করে পাশে ঘুমের ওষুধের প্যাকেট। তাই সে আর দেরি না করে অ্যাম্বুলেন্সকে ফোন করে সিলেট সদর হসপিটালে গিয়ে ভর্তি করে দেয়। সিলেট আমাকে ফোন দিয়েছে কারণ শ্রাবণ নাকি সবসময় আমার কথায় বেশি বলতো সকলের কাছে, তাই আমাকেই সে প্রথম ফোন দিয়ে জানালো। তখন শ্রাবণ মোটামুটি সুস্থ, তবে জ্ঞান ফেরে নাই। আমি কোনো কারণ খুঁজে পাই না এটা করার। আমি আর দেরি না করে স্যারকে নিয়ে সোজা সিলেটে চলে যাই। আমরা যাওয়ার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফেরে। পরে শ্রাবণ সুস্থ হয়ে আমাদেরকে সবকিছু খুলে বলে যে কেন সে এমনটা করেছিল। কেন করেছিল ও এমনটা? আর আমি কি না জেনে সেই পুরনো কিছু একটা করে ফেলেছি, যার কারণে শ্রাবণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম কেঁদে দিয়ে বললেন কথাটা। ম্যাডাম আপনি কাঁদবেন না প্লিজ। আগে আপনি কান্না বন্ধ করেন, তারপর আমি সবকিছু বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কান্না বন্ধ করতেছি, তুমি সবকিছু বলো। ম্যাডাম চোখের পানি মুছে বললেন কথাটা। এবার শাওন আবার বলতে শুরু করলো। আমি আর স্যার দুজনে মিলে সিলেটে চলে আসি। আমরা আসা 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফেরে। আমি শ্রাবণকে জিজ্ঞাসা করি কেন ও এমনটা করলো। প্রথমে বলতেই চাইছিল না, এরপর আমার আর স্যারের জোরাজোরিতে বলতে বাধ্য হয়। আব্বু তুমি হয়তো জানো না আমার এখানে আসার কারণ এই কলেজে পড়ার জন্য না। আমার আসার প্রধান কারণ ছিল রিয়াকে নিজের করে পাওয়ার জন্য। সবকিছু ঠিকই চলছিল। আমরা প্রায় 2 বছরের মতো রিলেশনে আছি। আমার প্রতি রিয়ার কেয়ার, অধিকার, ভালোবাসা সবই ঠিকই ছিল, কিন্তু কিছুদিন আগে থেকে রিয়া আর আমার সাথে আগের মতো কথা বলতো না। আমি কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও আমাকে সবসময় ইগনোর করতো। এইভাবে আমার দিনগুলো খুব বাজেভাবেই যাচ্ছিল। এরপর হঠাৎ একদিন রিয়া আমার কাছে এসে একটা কার্ড ধরিয়ে দেয়। আমি জিজ্ঞেস করি এটা কি? রিয়া বলে এটা আমার বিয়ের কার্ড। আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছে, সো তুমি আমাকে ভুলে যাও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি তাহলে তুমি যে আমাকে ভালোবাসতে? তোমাকে আমি কখনোই ভালোবাসতাম না। এটা জাস্ট নাটক ছিল, শুধু নাটক। এই কথাগুলো শোনার পরে আমি নিজেকে পৃথিবীর সবথেকে অসহায় ব্যক্তি হিসেবে মনে করেছিলাম। আমি রিয়াকে অনেক বলেছি, কিন্তু ও আমাকে শেষ কথাটা বলল যে আমার মতো গরিবদের সাথে নাকি ওর যায় না। এটা শোনার পরে আমি আর একটা কথাও না বলে ওখান থেকে ফিরে আসি। রিয়া তখন জানতো না যে আমার আব্বু একজন প্রিন্সিপাল। আমি ইচ্ছে করে জানাইনি। সেদিন রাতে বাসায় এসে অনেক বুঝিয়েছি নিজেকে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি যেন কষ্টগুলো সইতে পারতেছিলাম না। এরপর সব রাস্তা বেছে নিলাম। শ্রাবণের এই কথাগুলো শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি। ওকে যে কি বলে সান্ত্বনা দিব সেটাই আমার জানা ছিল না। স্যার হয়তো বুঝছেন বিষয়টা, তাই তিনি শ্রাবণের পাশে বসে অনেক জ্ঞানমূলক কথা বলে। এতে হয়তো শ্রাবণ অনেকটা মনের দিক থেকে বল পায়। এরপর ওখানে আর কিছুদিন থেকে হসপিটাল থেকে স্যার সোজা ঢাকা নিয়ে আসি শ্রাবণকে। কলেজের কাগজপত্র আমি গিয়ে নিয়ে আসি। আর ম্যাডাম আপনি শ্রাবণকে যেমনটা দেখছেন না, আসলে ও মোটেও তেমন না। বাইরে থেকে হাসি খুশি দেখালেও ওর ভিতরে অনেক কষ্ট। সিলেট থেকে আসার পরে ও আর তেমন লেখাপড়ায় মন দেয়নি। আর ওর কথা ভেবে স্যারও তেমন কিছুই বলে না। শাওনের এই কথাগুলো শুনে ম্যামের আর বুঝতে বাকি নেই যে শ্রাবণ কেন বাড়ি ছেড়ে চলে গেছে, আর বিয়ের কার্ড দেওয়ায় কেন এমন রিজেক্ট করলো। আর এই কথাগুলো ভেবে অনেক জোরে জোরে কেঁদে উঠলো। এদিকে শ্রাবণকে খুঁজতে হবে, আর এদিকে ম্যাডাম একভাবে কেঁদেই চলেছে। তাই অনেক বিরক্ত হয়ে শাওন বলল, ম্যাম আমি আজকে আসি, আমার যেটা জানা ছিল সেটা জানা হয়ে গেছে। শাওন যেইমাত্র উঠে চলে যাবে তখনই ম্যাম বলল সেও নাকি শাওনের সাথে শ্রাবণকে খুঁজতে যাবে। অনেক জোরাজোরির পরে শাওন ম্যামকে নিয়ে শ্রাবণদের বাড়িতে গেল। বাসায় ঢোকার পরে শ্রাবণের আব্বু আর ম্যাম দুজনেই অবাক হলেন। আমাদের ভার্সিটির স্যার আমার আব্বু, আর আব্বু ম্যামকে দেখে বললেন, মিস রাইসা আপনি এত রাতে, কোনো সমস্যা হয়েছে? ম্যাম লজ্জায় আর ভয়ে চুপ করে আছে। শাওন ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি সবকিছু খুলে বলতেছি। এই ঘটনা শোনার পরে বাসার সবাই অনেক অবাক হয়েছে। আর এদিকে রাইসা ভয়ে কান্না করে দিয়েছে, কারণ রাইসা ভাবতেছে শুধুমাত্র তার মজার জন্য শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে শ্রাবণের আম্মু রাইসার কাছে গিয়ে চোখের পানি মুছে দেয় আর তাকে নিয়ে সোফায় বসায়। কেউ কোনো কথা বলতেছে না। তখন রাইসা ম্যাম বলে, আমায় ক্ষমা করে দিন আন্টি, আমি না বুঝে ওর সাথে এমনটা করে ফেলেছি। জানলে কখনোই এমনটা করতাম না। মা, এতে তোমার কোনো দোষ নেই। তোমার চিন্তা করতে হবে না। আমার মন বলছে আমার ছেলে আবার ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। অনেক বোঝাবার পরে রাইসা কান্না থামাচ্ছে না। তাই আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে শ্রাবণের আব্বু বলল, জান্নাত তুই তোর ভাবিকে বলে দে, এখন যদি সে কান্না না থামায় তাহলে শ্রাবণকে খুঁজে পেলে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। এটা শোনার পরে রাইসা কান্না বন্ধ করে দিল। আর এটা দেখে সবাই হেসে উঠল। আর রাইসা বোকার মতো চেয়ে রইল শুধু। জান্নাত, তুই তোর ভাবিকে নিয়ে শ্রাবণের রুমে যা, আর রান্নাঘর থেকে খাবার নিয়ে যাস। দেখে মনে হচ্ছে বৌমা রাতে কিছু খেয়ে আসেনি। ওকে আম্মু। এরপর জান্নাত আপু রাইসাকে নিয়ে চলে গেল। স্যার অনেক রাত হয়েছে, আমি এখন বাসায় যাই। আর আমার বিশ্বাস শ্রাবণ আবার ঠিকই ফিরে আসবে। আচ্ছা তাহলে তুমি বাসায় যাও, আর
ফোনে ওকে পেলে আমাকে জানিও। আচ্ছা। রাত অনেক হওয়ায় রাইসা আর বাড়ি যায়নি, সে তার আম্মুকে ফোন করে জানিয়ে দিয়েছে। আজকের রাতটা এভাবে কেটে গেল সকলের। সকাল 10টার সময় আমার ঘুম ভাঙে। চোখ মেলেই দেখি আমি রুমের মধ্যে শুয়ে আছি। খুব ক্ষুধা পাচ্ছে, তাই ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো খাবার নেই। আর এদিকে ক্ষুধায় আমার মরে যায় অবস্থা। সে কখন ভাত খেয়েছি মনে নেই। আর দেরি না করে বাইরে বের হলাম। বাসার পাশে একটা বাজার আছে, তাই খাবার কিনতে বেশি সময় লাগলো না। খাবার কিনে নিয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কোনো দিকে খেয়াল না করেই খাবার খেয়ে নিলাম। খুব ক্ষুধা লেগেছিল। এরপর কালকের সব ঘটনাগুলো ভাবতে লাগলাম। শালা আমার জীবনটাই এই মেয়েরাই শেষ করে দিল। আগে একবার এমন করেছিলাম, আব্বু অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কিনা আবার সেই একই মেয়ের কারণে বাসা ছেড়ে চলে এলাম। ধুর মিয়া, এটা কোনো কাজ হলো? আম্মু অনেক চিন্তা করতেছে হয়তো। মনে মনে এই কথাগুলো চিন্তা করতেছিলাম, তখনই মোবাইলের কথা মনে পড়লো। ওহ শিট, মোবাইলটা তো অফ করা। কে জানে বাসার সকলে কি ভাবতেছে। আর দেরি না করে মোবাইলটা অন করলাম। অন করে আব্বুকে ফোন দিলাম। রিং হবার সাথে সাথেই ফোনটা রিসিভ হলো। হয়তো আমার ফোনেরই অপেক্ষায় ছিল। হ্যালো আব্বু। শ্রাবণ, কোথায় তুই? সব ঠিক আছে তো বাবা? আব্বু অনেক চিন্তিত হয়ে বলল কথাগুলো। হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। সরি আব্বু। সরি বলতে হবে না, তুই যেখানে থাকিস না কেন এখনই বাসায় আয়। তোর আম্মু খুব চিন্তা করতেছে। আব্বু আমাকে মাফ করে দাও, তোমাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। আব্বু আমার খুব কষ্ট হয়েছিল কালকে, তাই আমাকে আর বলতে না দিয়ে আব্বু বলল, আমি সবটাই জানি। শাওন রাইসা বলেছে সবটা আমাকে। আমি কিছু চাই না। আমি ব্যাস আমার ছেলেকে আগের মতো হাসি খুশি দেখতে চাই। তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি তোরা রাইসার বিয়ে দেব আজকে। মানে কি? আমি খুব অবাক হয়ে বললাম, রাইসা এখন আমাদের বাসায়। তোর আম্মুর খুব পছন্দ হয়েছে রাইসাকে, আর আমারও খুব পছন্দ। আমিও চাই আমার ছেলের বউ এমন হোক যে তোকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আব্বু, রাইসা ম্যাডামের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাছাড়া সে তো আমার থেকে 2 বছরের সিনিয়র। সেটা তোকে দেখতে হবে না, আমার ছেলের জন্য আমি এইটুকু মেনে নিতে পারবো। আব্বু, আমি কিছু বুঝতেছি না, তুমি সবটা খুলে বলো প্লিজ। আগে বাসায় আয়, তারপর সারপ্রাইজ দেবো। ওকে আব্বু, আমি এখন আসতেছি। ফোনটা রেখে দিলাম। আব্বু এত সময় ধরে যা বললো তা আমার মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝলাম না। তাই আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কে জানে বাসায় গিয়ে কি সারপ্রাইজ পাই। তবে রাইসাকে পেলে আমার আর কিছুই চাই না। আর দেরি না করে আমি বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে শ্রাবণের আসার কথা শুনে সবাই অনেকটা নিশ্চিন্ত হলো। আর সবাই এটা ভেবেও খুশি যে আজকে শ্রাবণকে বিয়ে দিয়ে দিবে। রাইসা শ্রাবণের খোঁজ পাওয়া গেছে জেনে সেও খুব খুশি হলো। শ্রাবণের আব্বু তার কাছের কিছু মানুষজনকে ফোন করে আসতে বলল যে তার ছেলের ছোটখাটো বিয়ে আজকে, পরে বড় করে করা হবে। আর শাওন তো খুব খুশি, আজকে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। সে তাদের সব ফ্রেন্ডদের ইনভাইট করলো। শাওন আর তার বন্ধুরা মিলেই পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেললো। খুব কম সময়ের মধ্যেই ভালো সাজানো হয়েছে। অবশেষে দেখা গেল ছোট্ট করে অনুষ্ঠান করতে গিয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এদিকে রাইসা খুবই লজ্জা পাচ্ছে, আজ তার বিয়ে, সেটাও তার স্টুডেন্টের সাথে। আবার এত কাহিনী করে। রাইসার আম্মুও চলে এসেছে তার মেয়ের কাছে। তিনিও খুব খুশি, কারণ তার মেয়েকে বিয়ের জন্য সে অনেকবার বলেছে, কিন্তু কিছুতে রাজি না সে। তা অবশেষে আজকে রাজি হলো নিজের ইচ্ছায়। এদিকে সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। বাসার সামনে এসে পুরো অবাক হয়ে গেলাম। এটা কি আমাদের বাসা? একবার আবার ভালো করে দেখে নিলাম। আমাদেরই তো বাসা, তবে এত সাজিয়েছি কেন? তার মানে কি আমারই বিয়ে? আর এত কিছু না ভেবে ভিতরে চলে গেলাম। সামনে গিয়ে দেখি সারা বাসা ভর্তি লোকজন। আমি পুরো অবাক, সবাই আমার দিকে চেয়ে আছে। তখনই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো, অনেক সময় কান্নাকাটি করলো। আমি অনেক কষ্টে তার কান্না থামালাম। আব্বু আর আম্মু আমাকে উপরে নিয়ে গেল। বাবা মাকে কথা দে, তুই আর এমন করবি না কখনো। আব্বু, কথা দিলাম। এরপর আব্বু আমাকে জড়িয়ে ধরে কথা দিল। আজকে প্রথম আমি আব্বুকে কাঁদতে দেখলাম। এটাই হয়তো আব্বুর ভালোবাসা। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, সবাই ওয়েট করতেছে। কিন্তু কেন? আজকে তোর বিয়ে, তোর ম্যাডামের সাথে। মানে কি আম্মু? তখন শাওন সহ কিছু ফ্রেন্ড রুমে ঢুকে বলল, স্যার আপনারা নিচে যান, আমরা ওকে নিয়ে আসতেছি। আব্বু আম্মু নিচে চলে গেল। ভাই, আমি কিছু বুঝতেছি না, সবটা খুলে বলো। আগে রেডি হয়ে নে, আর সব কথা বাসনাতে ম্যাডাম মানে ভাবির কাছ থেকে শুনে নিস। ধুর শালা। এরপর রেডি হয়ে নিচে এলাম। এসে দেখে রাইসাও নিচে আসছে। তার মানে রাইসার সাথে আমার বিয়ে। আমি তখন মনে মনে একটা ডান্স দিলাম। রাইসাকেও দেখে মনে হচ্ছে সেও এই বিয়েটা নিয়ে আমার মতো খুশি। অবশেষে বিয়েটা হয়ে গেল। রাত 1টার সময় ছাদে বসে, মামা এবার ভিতরে যাও, ভাবি অপেক্ষা করছে। হ্যাঁ ভাই, ভেতরে যা, আমরাও বাসায় যাই, অনেক রাত হয়েছে। এ ভাই, আমার ভয় করতেছে, যদি ভিতরে গেলে আমাকে রাগ করে। সবাই ধর ভিতর বাচ্চাকে। এরপর সবাই আমাকে ধরে আমার রুমে ঢুকিয়ে দিল। আমি গিয়ে
আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখি রাইসা আমার পড়ার টেবিলে বসে আমার বইগুলো দেখতেছে। আমি আগে জানতাম নতুন বউ খাটের উপরে বসে থাকে আর স্বামী এলে তাকে সালাম করে। আসলে বউ আমার। আমি কাছে যাওয়ার সাথে সাথে উঠে ঠাস করে একটা চড় দিল। আমি প্রশ্নসূচক ভাবে তাকালাম। এটা হচ্ছে কাউকে কিছু না বলে চলে যাওয়ার জন্য। আবার একটা চড় দিল। এটা হচ্ছে বিয়ের কার্ড না খুলে দেখার জন্য। আমি করবো না আপনার সাথে বাসর। আমি গেলাম বলে হাঁটা দিলাম দরজার দিকে। ওই কই যাস? এখানে এসে বস। কি হয়েছে বলুন? আগে আমি যে তোকে বিয়ের কার্ড দিয়েছিলাম সেটা এনে খুলে পর এক্ষুনি। আমি ভয়ে ভয়ে কার্ডটা খুলে পড়ে তো অনেক অবাক হয়ে গেলাম। তার মানে তুমি? আমিও তোকে ভালোবাসি। এরপর সবটা খুলে বললো। আমি আর কিছু না বলে রাইসা ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। 3 মিনিট পর ছেড়ে দিলাম। এই বেয়াদব ছেলে, এটা কি? এটা হচ্ছে আমাকে ভালোবাসো না বলা শাস্তি। আবার রাইসার আমার ঠোঁট এক করে দিলাম। এবার 5 মিনিট পর ছেড়ে দিলাম। আমি বললাম, এটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি তো দেখছি খুব রোমান্টিক। রাগী ম্যাডামের রোমান্টিক বার। এই শোনো না। বলো না। আমার না একটা ইয়ে চাই। ইয়ে মানে সতীন? তুমি? আমার বুকে কিল মেরে বলল, তাহলে কি চাই? কিউট একটা বেবি চাই। ইস, আমাকে আগে বলবা না, তাহলে আর এত দেরি করতাম না, আগে থেকে রোমান্স শুরু করে দিতাম। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।